Hello and welcome to Zero Sum. আজকে আমাদের সাথে আছেন ডক্টর মোহিত মোল্লা। ডক্টর মোহিত মোল্লা 2017 WBCS এ ডিএসপি তে নমিনেটেড হয়েছেন এবং 12 ক্র্যাক করেছেন। আজকে আমরা ওনার সাথে কথা বলবো, ওনার সমস্ত স্ট্র্যাটেজি জানবো, ওনার পুরো সাকসেস স্টোরিটা শুনবো। আশা করি এই ইন্টারভিউটা তোমাদের লাইফে একটা বড় ইমপ্যাক্ট আনবে। মোহিত, ওয়েলকাম টু আওয়ার শো এট Zero Sum। মোহিত, আমরা প্রথমে জানতে চাইবো যে একটা ব্রাইট ক্যারিয়ার ডাক্তারি, সেইখান থেকে বেরিয়ে এসে সিভিল সার্ভিস জয়েন করার এই সিদ্ধান্ত কেন নিলেন? অ্যাকচুয়ালি সিভিল সার্ভিসে জয়েন করার চিন্তা ভাবনা আমি ইন্টার্নশিপে প্রথম শুরু হয়। আমার একজন জুনিয়র কলেজে ছিল, তার কাছ থেকে তার ফ্যামিলি ইন্সপিরেশন শুনে আমিও ইন্সপায়ার্ড হই এবং সেই সময় অ্যাকচুয়ালি কিছু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট ইউপিএসসি পরীক্ষায় ডাক্তারি ব্যাকগ্রাউন্ড ছেড়ে তারা গিয়ে প্রত্যেকেই খুব সাফল্য অর্জন করছিলেন। সেই দেখে আমি আরও ইন্সপায়ার্ড হই, বাট আনফর্চুনেটলি সেই সময় নিজের কেরিয়ারের পারসু করার জন্য আমি সেই সময় করে উঠতে পারিনি প্রিপারেশন। বাট পরে আমি দিল্লিতে যাওয়ার পরে যখন সুযোগ পেলাম নিজের কেরিয়ারের সঙ্গে সঙ্গে চাকরি করতে করতে প্রিপারেশনটা চালিয়ে যাওয়ার, তখন আমি একদম সব কিছু ছেড়ে নিজের মেডিকেল কেরিয়ার ছেড়ে সিভিল সার্ভিসে যাওয়ার জন্যে পুরোপুরিভাবে তৈরি হলাম। ওকে, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সিভিল সার্ভিসের বেশ কয়েকটা অপশন আছে। যখন আপনি চুজ করছেন, আপনার ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন ডিএসপি এবং আপনি নমিনেটেড হচ্ছেন। অন দি আদার হ্যান্ড আপনার কাছে অপশন ছিল এক্সিকিউটিভে যাওয়ার। এক্সিকিউটিভের লাইফটার সাথে যদি আমরা ডিএসপির লাইফের তুলনা করি, আমরা জব প্রসপেক্টের কথা ভাবি, অনেক বেশি ডায়নামিক আমরা যেটা জানি। তো এই ধরনের এত চ্যালেঞ্জিং একটা ডিসিশন নেওয়ার পিছনে আপনার মোটিভেশন কি? ডিএসপি চয়েস করার জন্য আমি বলবো আমার যে মোটিভেশন কাজ করেছে সেটা হচ্ছে যে যেটা ওয়ার্দি। আমার ড্রেস কোডের প্রথম থেকেই অনেক অ্যাট্রাকশন। আমার বাবাও ওয়েস্ট বেঙ্গল এমার্জেন্সি সার্ভিসে ছিলেন, তিনিও খাকি ওয়ার্দি পরতেন। সেটা দেখে একটা অনুপ্রেরণা আমার ছেলেবেলা থেকে ছিল। তারপরে আমি যখন দিল্লিতে কাজ করি, লাকিলি কিছুদিন আর্মি হসপিটালে আমি কাজ করার সুযোগ পাই। তো সেখানেও আমি ওদেরকে একজন আর্মি অফিসার হিসেবে যেভাবে কাজ করতে দেখি, সেটা আমাকে খুব অনুপ্রেরণা করে এবং মানে পিপলের যে ইম্প্যাক্ট, মানে তাদের কাজকর্ম দেখে লোকের ওপরে তাদের যে ইম্প্যাক্ট, সেটা আমি খুব কাছাকাছিভাবে দেখতে পাই। এটা ছাড়াও সেকেন্ড পয়েন্ট আমি বলবো যে হ্যাঁ, প্রমোশনাল অ্যাসপেক্ট একটা অনেক বড় ফ্যাক্টর ডিএসপির ক্ষেত্রে। সেটা ভেবেও আমি চুজ করেছি। এখানে অনেক তাড়াতাড়ি ইউ ক্যান গেট প্রমোটেড টু অ্যান আইপিএস অফিসার। থার্ডলি আমি বলবো যে ট্রেনিং পিরিয়ড, পুলিশের যে ট্রেনিং পিরিয়ডটা হয় সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। ফিজিক্যালি এই মুহূর্তে আমি হয়তো অতটা হেলদি বাট লাইক খুব অ্যাক্টিভ লাইফ লিড করে উঠতে পারি না নিজের জবের জন্য। তো আমি সত্যিই চাই যে পুলিশের যে খুব চ্যালেঞ্জিং যে ট্রেনিং পিরিয়ড, সেটা আমি সত্যিই পার্সু করতে চাই। তো এই তিনটেই কারণ আমি মেনলি বলবো যে আমি পুলিশ সার্ভিস চয়েস দেওয়ার জন্য ফার্স্ট চয়েস হেড অফ এক্সিকিউটিভ। এখন আমরা যদি সিভিল সার্ভিসের ক্ষেত্রে ভাবি, সিভিল সার্ভিসটা অনেকের ক্ষেত্রেই একটা গুড ক্যারিয়ার অপশন। টু বি ভেরি অনেস্ট, ইটস আ প্রেস্টিজিয়াস ক্যারিয়ার অপশন অবশ্যই, কিন্তু এর বাইরে কোথাও গিয়ে একটা প্যাশন কাজ করে, যেটা আপনি বললেন যে আপনি যখন ড্রেস কোডের কথা বলছেন, আপনি যখন ছোটবেলা থেকে আপনার বাবাকে দেখেছেন এবং অন্যান্য ক্ষেত্রে, তো এটা আপনাকে অ্যাট্রাক্ট করেছে। কিন্তু এটার উপর ভিত্তি করে আপনার নিশ্চয়ই মাথার মধ্যে একটা পার্সপেক্টিভ তৈরি হয়েছে, কারণ আপনি জানেন যে ইউ আর গোয়িং টু ওয়ার্ক ফর দ্য সোসাইটি, ওয়ার্ক ফর দ্য পিপল। তো এই ক্ষেত্রে আপনার আজকে হয়তো অনেক কিছুই আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনি ডাক্তার, একজন প্রতিষ্ঠিত ডাক্তার, অলরেডি আপনার যে স্যালারি, যা রেমুনারেশন, হয়তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে। তো কোন জিনিসটা আপনাকে আলটিমেটলি কম্পেনসেট করবে যখন আপনি এইগুলো কম্প্রোমাইজ করে সিভিল সার্ভিস জয়েন করছেন? হ্যাঁ, এটা আমি বলবো যে আমি ডাক্তারি অ্যাজ এ ক্যারিয়ার অপশন ছেড়ে সিভিল সার্ভিসের দিকে নিশ্চয়ই যাচ্ছি, সেটা সত্যি কথা। আই উইল জয়েন দ্য পুলিশ সার্ভিস। কিন্তু তবুও আমি এটা সবসময় চেষ্টা করব যে ডাক্তারিতে আমি যেটুকু নলেজ গ্যাদার করেছি, নিজের 8 to 9 years অফ এক্সপিরিয়েন্স, এমবিবিএস লাইফ পড়া থেকে শুরু করে তারপরে 3-4 বছরের যে প্র্যাকটিস, বিভিন্ন সেক্টরে কাজ করা, সেটা আমি কিন্তু অ্যাকচুয়ালি ভুলে যেতে চাই না। আমি সেটাও আই ওয়ান্ট টু গিভ ইট ব্যাক টু পিপল। যদি আমি সেরকম সময় পাই, উইকেন্ডে, কোনো ছুটির দিনে, ইফ আই গেট সাম স্পেয়ার টাইম, আমি সবসময় চেষ্টা করব নিজে অথবা কোনো এনজিওর মাধ্যমে যদি অ্যারেঞ্জ করানো যায় কোনো হেলথ ক্যাম্প, সেখানে গিয়ে আমি যদি উইকলি 1 ঘন্টা 2 ঘন্টাও বসতে পারি, আই উইল বি ভেরি মাচ, আমি খুব খুশি হব তাতে। তো আমি এটা একটা ভেবে রেখেছি নিজের ডাক্তারি, যে ডাক্তারির মধ্যে দিয়ে যে সেবাটা আমি করতে পারবো লোকের, সেটাও যদি আমি সাইড বাই সাইড চালিয়ে যেতে পারি। তার সঙ্গে আমি মনে করি যে আমার একটা কাজ করেছে, সেটা হচ্ছে যে একজন ডাক্তার অ্যাকচুয়ালি চেষ্টা করলে খুব ভালো পুলিশ অফিসার হতে পারে। বিকজ ডাক্তারির ক্ষেত্রে আমরা কি করি,
পেশেন্ট আমাদের কাছে আসে, উই গেট সাইনস অ্যান্ড সিমটমস, সেটা থেকে আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছাই, তারপরে আমরা আলটিমেটলি ডিজিজটাকে ডিসকভার করি এবং আমি ট্রিট দ্যাট। পুলিশ সার্ভিসের ক্ষেত্রেও মানে অনেকটা সিমিলারিটি আছে। লাইক যখন কোনো কেস আসবে, যে খুঁটিনাটি যে তথ্যগুলো আমরা পাবো সেগুলোকে সাজিয়ে সেই কেসগুলোকে আমাকে ডিরাইভ করতে হবে। উই হ্যাভ টু লাইক অ্যারেস্ট দ্য কনভিক্ট আলটিমেটলি। তো এই যে ডায়াগনোসিসের ব্যাপারটা এবং পুলিশের ক্ষেত্রে কেস সলভিংয়ের ব্যাপারটা, সেটা আমি মনে করি অনেকটা সিমিলার। আমি মনে করি ডাক্তারটা অনেক বেনিফিট পেতে পারে পুলিশ সার্ভিসে। Of course, crime actually disease society, yes, so yes. it's of course curable, and সেটা ডাক্তারদের ক্ষেত্রে অনেক বেশি ওই লজিক্যাল কনক্লুশন ডায়াগনোসিস করা এগুলো পসিবল হবে, and it's a good gesture, মানে গুড থিঙ্কিং, গুড পার্সপেক্টিভ যখন আপনি এরকম ভাবছেন। আমরা এই ব্যাপারে তো শিওর যে আপনি খুব ব্রাইট স্টুডেন্ট ছিলেন বরাবরই ছোট থেকেই। তো আপনার আগে ছোটবেলার গল্প শুনতে চাইবো যে আপনি কি পড়াশোনা করেছেন, স্কুলে পড়াশোনা করার পরে কিরকম ভাবে কলেজে আপনি জয়েন করবেন, এইসব ব্যাপারে জানতে চাই। আমি আমার স্কুলিং শুরু হয়েছে, আমি বহরমপুর জেএন একাডেমি থেকে ক্লাস 5 to 12 পড়েছি। তো এই স্কুলে আমি বলবো যে ফাউন্ডেশনটা আমাকে দিয়েছে সেটা আজকে আমার সিভিল সার্ভিসে প্রচণ্ডভাবে হেল্প করেছে। আমার টিচাররা ক্লাস 9-10-এর সময় হিস্ট্রি, জিওগ্রাফি যেভাবে যত ভালোভাবে পড়িয়েছেন ওনারা, সেগুলো আমি এখনও অনেকটা রিকালেক্ট করতে পেরেছি প্রিপারেশনের সময়, এবং আমার খুব কম সময় দিতে হয়েছে সত্যি কথা বলতে। অ্যাটলিস্ট আই ক্যান সে অ্যাবাউট হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ। এটার সঙ্গে সঙ্গে 12 পাস করার পর আমি একই সঙ্গে জয়েন্ট এন্ট্রান্সে মানে অ্যাপিয়ার হই, সেখানে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুটোতে আমি কোয়ালিফাই হই। ইনফ্যাক্ট আমার ইঞ্জিনিয়ারিং বেটার ছিল মেডিকেলের চেয়ে। আই ওয়াজ প্রিপেয়ারিং ফর ইঞ্জিনিয়ারিং, বাট সামহাউ আই ডিডন্ট কোয়ালিফাই ফর আইআইটি। সো আমার প্রথম প্রায়োরিটি ছিল আইআইটিতে ভর্তি হওয়া, আমি সেটা পারিনি ফার্স্ট অ্যাটেম্পটে। কিন্তু তারপরে অ্যাকচুয়ালি আমার কাছে আরও অনেকগুলো অপশন ছিল। আই কোয়ালিফাইড ফর IISER থ্রু KVPO এক্সামিনেশন, দেন দেয়ার ওয়াজ দিস I applied for physics honors in St. Stephen's Alley. I got a call from there. তো এতগুলো অপশনের মধ্যে চুজ করাটা আমার পক্ষে তখন খুব কঠিন হয়ে উঠছিল। তো আমার বাবা অ্যাকচুয়ালি চাইতেন যে প্রচণ্ডভাবে, এবং ফ্যামিলিতে আরও অনেকে ইনফ্যাক্ট, যে আমি মেডিকেল পার্সু করি। এবং আমি যখন দেখলাম যে আমার মোস্ট অফ দ্য যে ফেলো ব্যাচমেটস ছিল স্কুলের, তারা সকলেই অলমোস্ট মেডিকেল পাস করছে যারা চান্স পেয়েছে, তো আমিও অনেকটা তাদের থেকে ইন্সপায়ার্ড হই, এবং ফ্যামিলি মেম্বারদের প্রেশার বলুন, তাদের ইন্সপিরেশন বলুন বা এক্সপেকটেশনই বলুন, আমিও ঠিক করি যে ইয়েস আই ওয়ান্ট টু গো ফর মেডিকেল। তো এইভাবেই মেডিকেলের জার্নিটা আমার শুরু হয়। বাট হ্যাঁ, তারপরেও কোনো কোনো পয়েন্টে হয়তো আমি ভেবেছি যে আমি ঠিক ক্যারিয়ার চয়েস করেছি কিনা, কারণ অনেক এরকম পয়েন্ট আসে অ্যাকচুয়ালি MBBS লাইফে পড়তে পড়তে। বাট তারপরেও আমি অলমোস্ট শিওরই ছিলাম যে আই ওয়ান্ট টু পারসু মেডিসিন। কিন্তু ইন্টার্নশিপের সময় স্পেশালি, এবং তারপরে এমসে কাজ যখন আমি করি 2015-এ, তখন এমস থেকে কিছুদিন আগেই দুজন খুব সফলভাবে আর কি ইউপিএসসিতে কোয়ালিফাই করেছিলেন, তাদের থেকে আমি প্রচণ্ড ইন্সপিরেশন পাই যে ইফ দে ক্যান ডু ইট, ওয়াই আমি কেন করতে পারবো না। তো সেখান থেকে আমার জার্নিটা শুরু হয় অ্যাকচুয়ালি 2015-এর ওই সময় থেকে। আমি তখন সময় খুব একটা পাইনি প্রিপেয়ার করার, বাট তারপরে অ্যাকচুয়ালি যখন আমি সময় পেয়েছি, কাজের চাপ একটু কমিয়ে পারপাসলি, তখন আমি প্রিপারেশনটা অ্যাকচুয়ালি শুরু করি 2016 মিড, লাইক অগাস্ট সেপ্টেম্বর এই সময় থেকে পুরোপুরিভাবে। আর এই মোটামুটি আমার কেরিয়ার যে জার্নিটা। আপনি যদি আমরা ভাবি যে আপনার একটা ব্রাইট একাডেমিক একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেইটার পার্সপেক্টিভে ভাবি, এই সিলেবাসটাকে হ্যান্ডেল করতে গেলে আপনি অনেক ক্ষেত্রেই সুবিধা পেয়েছেন, বলছেন যেটা আপনি স্কুলেতে পড়াশোনা করেছেন সেইগুলো, কিন্তু যখন একটা বার্ডস আই ভিউয়ের কথা বলবো, আপনি পুরো সিলেবাসটাকে দেখেছেন প্রথম, তখন আপনার যে মানে ফিলিংস ছিল যে আপনি হয়তো হ্যান্ডেল করতে পারবেন। পরবর্তীকালে প্রিপারেশন নিতে নিতে যখন আপনি এক্সাম পর্যন্ত পৌঁছেছেন, তার মাঝখানে কখনো কি আপনার মনে হয়েছিল যে এটা একটু টাফ, এটা একটু চ্যালেঞ্জিং, আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জ অবস্টাকেলকে ওভারকাম করতে হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি আসি। অ্যাকচুয়ালি 2017-এ আমি যখন প্রিলিমস দিই, তখন প্রিলিমসের আগে আমি অ্যাকচুয়ালি যে অপশনাল আমার মেডিকেল সায়েন্স, সেটা খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারিনি বিকজ অফ দ্য শর্টেজ অফ টাইম, কারণ আমি প্রিপারেশনটা একটু লেটে স্টার্ট করেছি। তো প্রিলিমসটা আমি যখন দিলাম, তারপর থেকেই প্রিলিমস দেওয়ার পর আমার একটা ফিলিং এসেছিলো যে মেবি আইল কোয়ালিফাই দ্য প্রিলিমস। তো তারপরে আমি যখন প্রিপারেশনটা শুরু করি মেন্সের, তখন অনেক ক্ষেত্রে আমার সত্যি খুব অসুবিধা হয়েছে,
বিকজ মেন্সের প্যাটার্নটা একটু অন্যরকম। আমি এরকমভাবে বেঙ্গলি ইংলিশের জন্য স্পেশালি যে রাইটিং এবিলিটিস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ রাইটিং এবিলিটিসের প্রবলেম হলো যে রাইটিং এবিলিটিস একদিনে ডেভেলপ করে না। আর ডাক্তারিতে আসার পর থেকে আমি সেরকমভাবে মানে রাইটিং এবিলিটিসের ওপর কোনো ওয়ার্ক করতে পারিনি লাস্ট 3 to 4 ইয়ার্স। তো সেটা আমি প্রচণ্ড প্রবলেম ফেস করেছি, বোথ ইন টার্মস অফ মেডিকেল সায়েন্স, ইন রাইটিং মাই অপশনাল পেপার অ্যান্ড বেঙ্গলি ইংলিশ। তো আমি এটা সবাইকে অ্যাডভাইস করতে চাই যে রাইটিং এবিলিটির জন্য কিন্তু মানে প্রথম থেকেই আপনাকে প্রিপারেশন করা উচিত। ইউ শুড রাইট অ্যাটলিস্ট সামথিং, অ্যাটলিস্ট 1 or 2 পিস এভরি ডে। যখন আপনি প্রথমবার অ্যাটেম্প করছেন এবং এটা খুব একটা বড় অ্যাচিভমেন্ট, প্রথমবারই আপনি টপার্সদের লিস্টে নিজের জায়গা করে নিচ্ছেন এবং ফার্স্ট অ্যাটেম্পটে আপনি ডিএসপি নমিনেটেড হচ্ছেন, তো সেই ক্ষেত্রে এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। এটা অনেকের কাছে ড্রিম। মানে অনেক সিরিয়াস অ্যাসপিরেন্ট আমি দেখেছি, তারা কিন্তু 3-4 বছর অ্যাটেম্প করেও একটা প্লেস পাচ্ছে না, বাট দে আর অ্যাকচুয়ালি সিরিয়াস। কিন্তু কোথাও গিয়ে বোঝা যাচ্ছে দে হ্যাভ সাম মিস্টেকস ইন দেয়ার স্ট্র্যাটেজি, কোথাও গিয়ে তাদের স্ট্র্যাটেজিতে হয়তো গন্ডগোল আছে, আদারওয়াইজ কেন সাকসেসফুল হচ্ছে না। তো আপনার স্ট্র্যাটেজিটা নিশ্চয়ই খুব সাউন্ড প্রুফ, ইউনিক হবে, কারণ আপনি প্রথমবার অ্যাটেম্প করছেন এবং খুব কনফিডেন্টলি আপনি এক্সামটাকে অ্যাপ্রোচ করছেন এবং কোয়ালিফাই করছেন। তো আপনার স্ট্র্যাটেজিটা জানতে চাইবো, প্রথম আপনি যখন ডিসিশন নিলেন তখন অপশনাল চুজ করার ক্ষেত্রে আপনার কেন মনে হলো মেডিকেল সায়েন্স যেটা একটু অড অপশনাল সেটা আপনার নেওয়া উচিত? অ্যাকচুয়ালি অপশনালটা আমি কিভাবে চয়েস করেছি আমি আপনাকে বলতে চাই। ফার্স্ট অফ অল আমি প্রথম থেকেই শুরু করছি। ফার্স্ট অফ অল আমি সিলেবাসটা প্রথমে গো থ্রু করেছিলাম, একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আই ওয়েন্ট টু সিলেবাস দেখার পরে আমার মনে হলো যে মেডিকেল সায়েন্সের যে পার্টগুলো আছে, আমি মেডিকেল সায়েন্সের সিলেবাস তো সঙ্গে দেখলাম যেহেতু আমার গ্র্যাজুয়েশন ছিল। তো আমি লক্ষ্য করলাম যে আমাদের ইউনিভার্সিটি এক্সামে, এমবিবিএস ইউনিভার্সিটি এক্সামে ঠিক যেরকমের কোশ্চেন আসে, আমি যখন তার প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপারও খুললাম সঙ্গে সঙ্গে, সেই রকম ধরনেরই কোশ্চেন জেনারেলি দে আস্ক। মানে খুব ডিপে নয়, খুব সুপারফিশিয়ালও নয়, অ্যাট এ মিডিয়াম লেভেল। তো আমার কাছে অ্যাকচুয়ালি প্রচুর নোটস ছিল মেডিকেল সায়েন্সের, বিকজ ইউনিভার্সিটি এক্সামের আগে উই হ্যাড টু গো থ্রু, মতলব রিভিশন তাড়াতাড়ি করার জন্য উই হ্যাড সাম নোটস অন মেডিকেল সায়েন্স। তো মেডিসিনের, সার্জারি, এরকম কিছু মানে মেজর সাবজেক্টে আই হ্যাড নোটস। তো আমি ওগুলো গো থ্রু করলাম, তারপরে দেখলাম ইয়েস ম্যাক্সিমাম কোশ্চেন আই ক্যান আনসার ইফ আই রিড দেম প্রপারলি, এবং সেগুলো রাইটিং প্র্যাকটিসটার একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল। তো আমি খুব কনফিডেন্ট হলাম তখনই। আর অ্যাকচুয়ালি এটা ফার্স্ট অ্যাটেম্প ছিল, তো আমি নিজের কোর্স সাবজেক্ট থেকে সরে যেতেও চাইনি খুব একটা, বিকজ আই নিউ যে যদি কোনো নতুন সাবজেক্ট আমি নিই তাহলে আমাকে সেটা গ্র্যাজুয়েশন লেভেল অব্দি এক্সপ্লোর করতে হবে, দ্যাট মাইট বি ডিফিকাল্ট ফর মি। তো সেই জন্য আমি কোনো শিফট করিনি অন্যদিকে, এবং আমি কোশ্চেন পেপার এবং সিলেবাস যখন প্রিভিয়াস ইয়ার্সের আমি দেখি তখন আমি খুব কনফিডেন্ট ছিলাম যে আমার এই সিলেবাসটাই, আই মিন মেডিকেল সায়েন্সটাই আমার জন্য বেস্ট অপশন। যখন একজন স্টুডেন্ট গ্র্যাজুয়েশনের পরেই অ্যাসপায়ার করতে শুরু করছে ডাব্লিউবিসিএস, আপনার সাজেশন তাদের প্রতি কি? তারা যদি গ্র্যাজুয়েশনের সাবজেক্টটা ভালোভাবে পড়ে, মানে যেটাতে অনার্স করছে, যদি আমি জেনারেল স্ট্রিমের স্টুডেন্টের কথা বলি, সেটা বিট কেমিস্ট্রি, ফিজিক্স এরকম মানে এরকম সাবজেক্টও, সেই ক্ষেত্রে অপশনাল নিলে তারা কি একটু আপার হ্যান্ড পাবে, যেহেতু তারা পড়াশোনার মধ্যে ছিল, সিরিয়াসলি গ্র্যাজুয়েশনের সাবজেক্টটা পড়েছে এবং সেটাকে ইজিলি অ্যাপ্রোচ করতে পারে? আপনার কি সেটা মনে হয়, নাকি মনে হয় যে এখানে স্কোরেবিলিটিরও একটা ব্যাপার আছে? কি মনে হয়? না, এখানে আমি একটা কথা বলতে চাই, আমি সত্যি একদম বিশ্বাস করি না, বা যারা বিশ্বাস করে এই বিষয়ে আমি তাদের সেই মানে বিশ্বাসটাকে সত্যি আমি মানে তাদেরকে খারাপ কিছু ভেবে না, একদম একজন মানে অ্যাসপিরেন্ট হিসেবেই আমি বলবো যে সিভিল সার্ভিসের কোনো পরীক্ষায় অপশনালের ক্ষেত্রে চুজের ক্ষেত্রে স্কোরেবিলিটির কথা ভেবে কখনো চুজ করতে নেই। এবং আমি সত্যি করে মনে করি যে স্কোরেবিলিটির কোনো এখানে ব্যাপারও নেই। আমি ইনফ্যাক্ট অনেককে জানি এবছর যারা টপার লিস্টে আছে এক্সিকিউটিভে, দের অপশনাল ওয়াজ ইংলিশ, এবং তাদের ব্যাকগ্রাউন্ডও ইংলিশ ছিল বা ছিল না অনেকের। তো এগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে না। আপনি অপশনালটা চুজ করার সময় খুব ভালোভাবে চুজ করুন যে সাবজেক্টটা আপনি পড়তে কমফোর্টেবল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ একটা অপশনাল আপনি নিচ্ছেন, সেটা যদি আপনার পড়তে ভালোই না লাগে তাহলে দ্যাট মাইট বি ডিফিকাল্ট ফর ইউ ইন দ্য লং রান। কিন্তু অপশনালটা যদি আপনি প্রথমেই ভালোভাবে চুজ করেন সব কিছু ভেবে, আমি এটাতে রাইটিং এবিলিটি আমার কেমন, আমি পড়তে ভালোবাসি কিনা, আমার প্রিভিয়াস নলেজ কী আছে, হোয়াট ইজ মাই ফাউন্ডেশন অন ইট, তাহলে কিন্তু পরে গিয়ে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। কারণ সব সাবজেক্ট স্কোরিং, হোয়াট এভার ইউ টেক, ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান টেক, মেডিকেল সায়েন্স, যে যা খুশি নিতে পারে আমার মনে হয়। বাট হ্যাঁ, এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনি গ্র্যাজুয়েশন যে স্ট্রিম থেকে করে এসছেন, তখন যদি আপনি সিরিয়াসলি নিজের সাবজেক্ট, আপনার যদি পছন্দের সাবজেক্টটাও আছে
এবং তার সঙ্গে আপনি পড়াশোনাটাও খুব ভালোভাবে করেছেন গ্র্যাজুয়েশনে, তাহলে আপনার ক্ষেত্রে সেই সাবজেক্টটা নেওয়া সত্যি প্রচণ্ড হেল্পফুল হতে পারে। আমার ক্ষেত্রে হয়েছে, তার কারণ অপশনাল সিলেবাসটা এতটা ভাস্ট, আমি অ্যাকচুয়ালি নিজেও সব কোশ্চেন মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এবং মানে দেয়ার ক্যান বি মানে হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ কোশ্চেন্স, সব কিছু আমিও পড়ে যেতে পারিনি, আমার পক্ষেও পসিবল হয়নি। কিন্তু যদি আপনার ব্যাকগ্রাউন্ড সেম সাবজেক্টে থাকে, তখন পরীক্ষায় যদি কোনো কোশ্চেন আনকমন আসে, অ্যাটলিস্ট ইউ ক্যান রাইট অন ইট। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট যে অপশনাল পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায়, যে কোনো পেপারে, কম্পালসারি পেপারেও প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করা খুব ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু রাইট ইচ অ্যান্ড এভরি কোশ্চেন, ইউ ক্যানট মিস এনিথিং। আপনি কোশ্চেন ছেড়ে আসলে সেটা খুবই বাজে ব্যাপার, আমি তাই মনে করি। তো সেই হিসাবের দিক দিয়ে আমি বলবো যে মানে নিজের অপশনালটাকে খুব ভালোভাবে চুজ করুন এবং সেটা নিয়ে কনফিডেন্ট থাকুন। কারোর গুজবে কে কী বলছে সেসবে কান দিয়ে খুব একটা লাভ হয় না। নিজের প্রতি সৎ থেকে আপনি নিজের অপশনটাকে ভালোভাবে পড়ুন এবং সেটার উপরে রাইটিং এবিলিটি ডেভেলপ করুন। কোশ্চেন এবং আনসার আগে থেকে লেখা শুরু করুন, আই থিঙ্ক ইউ উইল বি সাকসেসফুল। মোহিত, যখন ইন্টারভিউতে আপনি গেলেন তখন নিশ্চয়ই এই ধরনের কোয়েশ্চেন ফেস করেছেন অবশ্যই, যে আপনি ডাক্তার হয়ে এত একটা ব্রাইট ক্যারিয়ার ছেড়ে কেন সিভিল সার্ভিস জয়েন করতে চাইছেন। অফকোর্স আপনার উত্তর হয়তো এই ধরনেরই ছিল যেটা আপনি বললেন আমাদের। এখানে কোয়েশ্চেন এটা যে আপনি কি কোনো ধরনের ইন্টারভিউতে মানে আপনার মনে হচ্ছিল যে যেহেতু আপনি একটা ব্রাইট ক্যারিয়ার ছেড়ে যাচ্ছেন, ওনাদেরকে কনভিন্স করতে মানে পুরো ইন্টারভিউ বোর্ডকে কনভিন্স করতে আপনার অসুবিধা হচ্ছিল, কারণ ওনারা এরকম মনে করছিলেন যে হয়তো আপনি ফার্দার কন্টিনিউ করবেন না জবটা, আপনি হয়তো ট্রাই আউট করতে আসছেন, এরকম অনেক ক্ষেত্রে হয় যেহেতু আপনার কাছে অনেক অপশন আছে। এবং সেই ধরনের প্রবলেম আপনি আপনার কি মনে হচ্ছিল যে ক্রিয়েটেড হচ্ছে এবং ইন্টারভিউটাকে সেরকমভাবে হ্যান্ডেল করতে হবে, কি হয়েছিল স্যার? না, আমি অ্যাকচুয়ালি যখন ইন্টারভিউ যাই, আমার ইন্টারভিউ একদম শেষের দিকে ছিল। মাই ইন্টারভিউ অন 5th সেপ্টেম্বর। তো তখন আমি তার আগে অ্যাকচুয়ালি আমার কিছু ভেটেরিনারি কিছু বন্ধু, তারা ইন্টারভিউ অলরেডি দিয়েছিলেন। তাদের কাছ থেকে আমি একটা ফিডব্যাক চেয়েছিলাম যে হাউ ওয়াজ ইউর ইন্টারভিউ। তো আমায় একজন খুব মানে একটু ঘাবড়ে দিয়েছিল এটা বলে যে ডাক্তার যারা যাচ্ছে তাদেরকে একটু এক্সট্রা করা হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট হ্যাজ স্পেন্ড আ লট অফ মানি অন ইউ, তো সেটা ট্যাক্স পেয়ারের মানি অবভিয়াসলি। তো সেটা তারপরেও আপনি একটা কেরিয়ার চুজ করলেন, এরপরে আপনার উচিত হচ্ছে যে বেনিফিট করা থাউজেন্ডস অফ পিপল, ডাক্তার এমনিতেই খুব কম, এবং আপনি ছেড়ে আসছেন। তো আই অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ড আনসার ফর দ্যাট, আ সলিড আনসার। আমি অ্যাকচুয়ালি রিসেন্ট যে কমিটির রিপোর্টস আছে এই নিয়ে আমি ডাইরেক্ট গুগল সার্চ ডিড যে হোয়াট ইজ দ্য রিজন দ্যাট ডক্টরস আর কামিং টু দ্য সিভিল সার্ভিসেস, অ্যান্ড আই ওয়েন্ট থ্রু আ ভেরি গুড আনসার। দ্য থিং ইজ কে ডাক্তারিতে বা ইভেন ইঞ্জিনিয়ারিংয়েতেও বর্তমান যে পরিস্থিতি আছে তার মধ্যে এমন কোনো সার্ভিসেস নেই। দের ইজ সার্ভিসেস লাইক ইউপিএসসি সিএমএস, কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস বা কম্বাইন্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, বাট সেগুলোর যে ফ্যাসিলিটিস, যে অ্যাট্রাকশন বা যে পাওয়ার, সেগুলো আইএস, আইপিএস, আইএফএস এদের সমতুল্য একদমই নয়। এমনকি আমি বলবো যে হেলথ মিনিস্ট্রিতে যে হেলথ সেক্রেটারি বা হেলথের খুব ইম্পর্টেন্ট পোস্টে যারা পলিসি মেকার্স, দে আর অল আইএস অফিসার্স, দে আর নো ডক্টরস। হসপিটালে একটা অ্যাডমিনিস্ট্রেশনে হয়তো যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন তিনি হয়তো প্লে করছেন, বাট তার উপরের যে লেভেল যেখানে পলিসি মেকিংয়ের ব্যাপার আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এভরিথিং ইজ ম্যান বাই আইএস অফিসার্স। তো আমার একটা ধারণা ছিল যে যদি একজন ডাক্তারি ব্যাকগ্রাউন্ডের কেউ ওই আইএস ওই লেভেল অবধি নাই যেতে পারে, দেন হাউ ক্যান ই চেঞ্জ, হাউ ক্যান ই নো যে নিচের লেভেলে কী চলছে, অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচারে কী চেঞ্জ দরকার। তো আমি এটা সবসময় মনে করি এবং এটা পড়ার পরে আমার ধারণাটা স্ট্রং হলো, ইয়েস দিস ইজ আ ভ্যালিড পয়েন্ট। এবং সেটার সঙ্গে এই যে ক্যারিয়ার অপশানের কথা আমি বলছি, আইএসএ, আইপিএসে যা ফ্যাসিলিটিস হয়, স্যালারিজ ওকে, কিন্তু যা পার্কস আছে সেগুলো অনেক, এবং সমাজের আপনি ডাক্তার হয়ে একজন এমবিবিএস বা ইভেন পোস্ট গ্রাজুয়েশন করেও যে লেভেলে সমাজে চেঞ্জ আনতে পারেন, হ্যাঁ অনেক পেশেন্টকে আপনি ট্রিট করছেন, ডাইরেক্ট আপনার ডক্টর পেশেন্ট যে রিলেশনশিপ সেটাকেও আপনি বিল্ড আপ করতে পারেন, কিন্তু এখানে স্কোপটা অনেক বেশি। অ্যাকচুয়ালি ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু এ লট, ইউ ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ ইট। কারণ এখানে অনেক হসপিটালে, ইভেন আমি এমসিও কিছুদিন কাজ করেছি 6 months, আই এম ওয়ার্কিং ইন ইএসআই অ্যাট প্রেজেন্ট ফর এ কন্ট্রাকচুয়াল পোস্ট। এগুলো আমি দেখেছি যে হেলথে যে প্রবলেম আছে, সাপ্লাই অফ মেডিসিনস, ইনফ্রাস্ট্রাকচার, এমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেলের জন্য যে যে মেশিন দরকার সেগুলো যে অ্যাভেলেবিলিটি, সেগুলো অনেক সময় থাকে না। বাট অ্যাজ এ ডক্টর অ্যাকচুয়ালি আমরা কিন্তু সেটার উপর খুব একটা বেশি কিছু করে উঠতে পারি না।
নিজের সিনিয়রকে অ্যাপ্রোচ করা ছাড়া। কিন্তু যদি একজন আইএস অফিসার যে ব্যাপারগুলো দেখে এসছে বা একজন এনি সিভিল সার্ভেন্ট, হি ক্যান চেঞ্জ এ লট, কারণ সেই ব্যাপারগুলো গ্রাউন্ড লেভেলে সে দেখে এসছে। এইসব পয়েন্টগুলি আমি মেনলি ইন্টারভিউ বোর্ডে স্ট্রেংথ দিয়ে বলেছিলাম। তার সঙ্গে আমার যে অনেকদিন ধরে একটা ইচ্ছে এমসে কাজ করার সময় আমি যে ইন্সপিরেশন পাই সেগুলো আমি অ্যাডেড আপ করেছি আমার আনসারে ইন্টারভিউ বোর্ডে। মোহিত, আপনার এত সুন্দর একটা যে মানে লজিক্যাল থিঙ্কিং এর একটা স্টাইল, এটা অবশ্যই এক্সামটাতে আপনাকে আপার হ্যান্ড দেবে যখন আপনি চিন্তা ভাবনা করছেন আগে থেকে এবং আপনি প্ল্যান করছেন, প্রিপারেশন নিচ্ছেন। এই ক্ষেত্রে নিশ্চয়ই আপনি সিলেবাসটাকে যেরকমভাবে অ্যানালিসিস করেছেন ডাব্লিউবিসিএস এর জন্য, আপনি নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারও দেখেছেন। আপনি নিশ্চয়ই এটাও খেয়াল করেছেন যে প্রিলিমস এবং মেন্সের মধ্যে একটা ট্রেন্ডের চেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে 2014-15 অনওয়ার্ড। তো এইটাকে আপনি কিরকমভাবে অ্যাসেস করেছেন? আপনার মতামত কি এই বিষয়ে, মানে কি ধরনের চেঞ্জ আসছে? আমার মনে হয় স্পেশালি চেঞ্জেসটা অনেক বেশি মেন্স এক্সামে এসছে। সেটা হলো আগে ডব্লিউবিসিএস যে বোর্ড, তারা অনেক কোশ্চেনগুলো অনেক সুপারফিশিয়াল ছিল। আজকাল অনেক ডেপথের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে এবং প্যাটার্নটা ধীরে ধীরে ইউপিএসসির দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি স্পিকিং দ্যাট ইজ এ গুড থিং, কারণ আগে অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন ছিল যে এই যে দুটো প্রিপারেশন সেটা অনেকটা সেপারেট হয়ে যেত। তো এখন সেটা অনেক মানে মিউচুয়ালি অনেক কাছাকাছি আসছে। তো এটা একটা খুব ভালো দিক এবং আমি মনে করি যে ভবিষ্যতে নিশ্চয়ই আরও কিছু এর মধ্যে চেঞ্জেস আসবে, পজিটিভ চেঞ্জেস, যার মধ্যে দিয়ে আমরা যারা অ্যাসপিরেন্ট তারা আরও বেশি উপকৃত হব। এখন ইনফরমেটিভের চেয়ে অনেক বেশি অ্যানালিটিক্যাল কোশ্চেন্স এখন অনেক বেশি আসছে, সেটাও আমি বলবো একটা পজিটিভ দিক। কারণ যেহেতু একজন সিভিল সার্ভেন্ট একজন জেনারেলিস্ট হিসেবেই গণ্য হবে, তো সেহেতু সব সাবজেক্টে তার যে একটা জেনারেল এক্সপার্টাইজ সেটা থাকা খুব দরকার। সেই দিকে লক্ষ্য রেখেই আমি আশা করছি যে আজকালকার দিনে কোশ্চেনগুলো যে যারা সেট আপ করছেন তারা সেই কথাটা মাথায় রেখেছেন এবং ভবিষ্যতেও আশা করা যায় সেখানে আরও ডেভেলপমেন্ট হবে ইন দ্য পজিটিভ ডিরেকশন। মোহিত, আপনি একজন ইন্সপিরেশনাল ফিগার অফকোর্স আমাদের যারা ভিউয়ার তাদের জন্য, কারণ আপনি প্রথম অ্যাটেম্পটে কিন্তু আপনি ডাব্লিউবিসিএস এর টপার লিস্টে আপনি নিজে জায়গা করছেন, ডিএসপি তে সিলেক্টেড হচ্ছেন। এর বাইরেও আপনি নিজে যেরকমভাবে অ্যানালিসিস করছেন, আমি চাই এটা একটা প্যারামিটার হোক, মানে ফর দ্য ভিউয়ার্স, যাতে করে তারা বুঝতে পারে যে কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ডটাকে কোন লেভেলে নিয়ে গেলে ফার্স্ট অ্যাটেম্পটে আমি ডিএসপির মতো একটা পোস্ট পেতে কিন্তু সিলেক্টেড হতে পারি। তাই আমি জানতে চাইবো আপনার কাছ থেকে যে আপনি যখন ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছেন, অফকোর্স আপনি ডিএসপির পাওয়ার, রোল, ফাংশন এগুলো নিয়ে পড়াশোনা করেছেন এবং তার জন্য আপনি ইন্টারভিউতে কোয়েশ্চেন এক্সপেক্ট করেছিলেন নিশ্চয়ই। তো আমি চাইবো যে আপনার আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট, যেহেতু আপনি এখনো জয়েন করেননি, আপনার কাছে কিন্তু এখনো প্র্যাকটিক্যাল আইডিয়া নেই বেসিক্যালি কি হয়। তো আমি জানতে চাইবো আপনি একটা ওভারভিউ দিন আমাদের ভিউয়ারদের জন্য, যাতে করে তারা বুঝতে পারে যে কি লেভেলে স্টাডি করতে হয়, কিরকম সোর্স থেকে আপনি ইনফরমেশন নিয়েছিলেন এবং ইনফরমেশনটার ডেপথটা কতটা, মানে কি লেভেলে আপনি মনে করেন যে একটা ডিএসপি পাওয়ার অ্যান্ড ফাংশনকে এক্সিকিউট করে এবং সোসাইটিতে কন্ট্রিবিউট করে ফর দ্য ডেভেলপমেন্ট। ডিএসপি আমি যতটা আমার কাছে ইনফরমেশন আছে, আমার নলেজ অনুযায়ী প্রথমে তো ট্রেনিং পিরিয়ড হয়, একটা 2 ইয়ার্সের ট্রেনিং পিরিয়ড, তারপরে জয়নিং হয়। জয়নিং যদি সাব ডিভিশনাল লেভেলে হয়, হি ইজ অ্যান এসডিপিও, মিনস হি ইজ দ্য চিফ অফ দ্য পুলিশ ফোর্স ইন দ্য সাব ডিভিশন। তো সেক্ষেত্রে তার পাওয়ার এবং তার যে কাজের এরিয়া সেটা অনেকটা বড় একটা সাব ডিভিশন, মানে যে কটা থানা থাকবে 10টা 12টা হোয়াটএভার ইট ইজ, তাকে সব কিছু ম্যানেজ করতে হয়। সেখানকার ল অর্ডার এবং ল অর্ডারের সঙ্গে সঙ্গে সেখানকার যিনি এসডিএম হবেন তার সঙ্গে একটা মিউচুয়াল রাখা, মানে সম্পর্ক রাখা, যাতে পুরো প্রশাসনটা ঠিকভাবে চলতে পারে, সেটাও একটা দিক। যখন একজন অফিসার ট্রেনিং পিরিয়ডের পর ডিস্ট্রিক্টে পোস্টিং পাবেন অ্যাজ এ সাব ডিভিশন, হি শুড অ্যাসিস্ট দ্য এসপি ইন অল হিজ ওয়ার্কস। সাব ডিভিশন থেকে যা যা ইনপুট পেলেন সেগুলোকে অ্যাক্সিমিলাইজ করে এসপির সামনে আরও সহজভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা, মানে অ্যাসিস্টিং দ্য এসপি ইন লাইক গভর্নিং দ্য হোল ডিস্ট্রিক্ট, স্পেশালি দ্য ল অ্যান্ড অর্ডার। এবং কমিশনারেটেও পোস্টিং হয় অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, সেখানেও ধারণাটা একদম সেম। সেখানে ডেপুটি কমিশনারকে হেল্প করা বা কোনো কোনো ক্ষেত্রে ডাইরেক্ট জয়েন্ট কমিশনার যিনি থাকছেন তাকে যে ফিডব্যাকটা দেওয়া গ্রাউন্ড লেভেল থেকে, সেই কাজটা মেনলি জয়েনিং পোস্ট যেটা এসডিপিও বা ডিএসপি বা এসিপিতে
থেকে থাকে। নিশ্চয়ই এই ধরনের কোয়েশ্চেন আপনি ফেস করেছেন ইন্টারভিউতে যে একজন এক্সিকিউটিভের কাছে অপশনটা অনেক বেশি, কারণ এক্সিকিউটিভ ফাংশন করতে পারে, ল অ্যান্ড অর্ডারটাও কিছুটা ক্ষেত্রে এক্সিকিউটিভ কন্ট্রোল করে। এক্সিকিউটিভ কিন্তু একই সাথে ডিরেক্টলি কন্ট্রিবিউট করছে টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি। একটা এক্সিকিউটিভ গভর্নমেন্ট পলিসিগুলোকে ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করছে এবং বলা যেতে পারে যে অনেক ক্ষেত্রে এই তিনটের কোলাবোরেশনেতে যারা যারা আছেন অফিসাররা প্রত্যেককে কিন্তু মোরাললেস কন্ট্রোল করছেন। অন দি আদার হ্যান্ড মেনলি যদি আমরা ডিএসপির কথা ভাবি, ল অ্যান্ড অর্ডারটাই কিন্তু প্রাইমারি ফাংশন এখানেতে। এর বাইরে কিছু ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি থাকতে পারে, কিন্তু সেগুলো বলা যেতে পারে সেকেন্ডারি। তো আপনি একটা বেটার স্কোপ পাচ্ছেন এক্সিকিউটিভে যদি ব্যাপারটা এরকম হয়, তারপরেও আপনি ডিএসপি চুজ করছেন। মানে মেন রিজন যদি জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউতে, তাহলে কি একজন অ্যাসপিরেন্টের এই ধরনের উত্তর দেওয়া উচিত যে অনেস্টলি এটার যেহেতু প্রমোশনাল অ্যাসপেক্ট অনেক বেশি বা এর সাথে অ্যাসোসিয়েটেড যে প্রেস্টিজ ফর দ্য ড্রেস কোড এইগুলো, নাকি এর পিছনে কোনো গ্রাউন্ড আছে যেটা আপনি বলতে পারেন এখানেতে? আমি এটা মনে প্রাণে মনে করি যে ইন্টারভিউ বোর্ডে যারা ইন্টারভিউ নেন, দে আর ভেরি মাচ এক্সপার্টস। তারা প্রত্যেক বছর হাজার হাজার লোকের ইন্টারভিউ নিয়েছেন। দে অ্যাকচুয়ালি নো ওয়েন ইউ আর লাইং। তো আমার মতে খুব পরিষ্কারভাবে নিজের যেটা ধারণা, ইউ ক্যান মেক এ আনসার বিফোর হ্যান্ড, দ্যাট ইজ ওকে, বাট ইউ শুড হ্যাভ টু বিলিভ ইন দ্যাট আনসার। আপনাকে সেই উত্তরে বিলিভ করতে হবে, না হলে আপনি যখন আনসারটা দেবেন আপনার মুখে যে একটা থাকা উচিত, আই মিন ব্রাইটনেস, সেটা কিন্তু থাকবে না ওয়েন ইউ আর গিভিং দ্য আনসার, ওয়েন ইউ আর আনসারিং হিম। তো সেক্ষেত্রে আমি এটা সবসময় সাজেস্ট করবো যে ইন্টারভিউ বোর্ডে সবসময় নিজের সততার সঙ্গে নিজের যা আছে আপনি নিজের যে পার্সোনালিটি সেটাই মেনটেন করুন। ডোন্ট ট্রাই টু বি অ্যানাদার পার্সন ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারভিউ বোর্ড। এটা অনেক ক্ষেত্রে মানে খুব ভালো রেজাল্ট দেয় না। তো আমার এটা সবসময় সব অ্যাসপিরেন্টকে আমি এটা বলতে চাইবো যে ইন্টারভিউ বোর্ডে ট্রাই টু বি ইয়োরসেলফ, দ্যাটস ইট। ইন্টারভিউ যেটা হয় অ্যাকচুয়ালি সেটাকে ইন্টারভিউ বলে না, সেটাকে আমরা বলি পার্সোনালিটি টেস্ট। আপনি প্রিলিমস এন্ড মেন্স অলরেডি কোয়ালিফাই করে এসেছেন, তো তারা অ্যাকচুয়ালি আপনার নলেজ সেখানে জাজ করতে চায় না। দে উইল আস্ক ইউ সাম ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্স, দ্যাট ইজ ওকে, কিন্তু সেগুলোর পারা না পারার সঙ্গে আপনার সিলেকশন খুব বেশি জড়িয়ে আছে বলে আমার সত্যিই মনে হয় না। যেটা আমার মনে হয় যে আপনি যদি নিজের পার্সোনালিটিটাকে তাদের সঙ্গে তুলে ধরতে পারেন, নো অ্যাবাউট ইয়োর সেলফ বিফোর দ্য ইন্টারভিউ। নিজের সম্বন্ধে জানাটা খুব জরুরি, কেননা অ্যাকচুয়ালি আমাদের লাইফ আজকাল এত বিজি হয়ে গেছে, আমরা নিজের সম্বন্ধেই তথ্য হয়তো অনেক ক্ষেত্রে জানি না। তো নিজের সম্বন্ধে খুব ভালোভাবে জেনে এবং কিছু যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, নিউজ পেপার, ওই যে ডেটে আপনার ইন্টারভিউ সেই ডেটের কোনো স্পেশাল সিগনিফিকেন্স আছে কিনা, এই কয়েকটা বেসিক পয়েন্ট দেখে যাওয়াই মোর দ্যান এনাফ আই গেস ফর দ্য ইন্টারভিউ। আপনার যদি আমরা একাডেমিক ক্যারিয়ারের কথা বলি, স্টার্টিং ফ্রম বহরমপুর টু এমস দিল্লি, এর মধ্যেও নিশ্চয়ই আপনি বেশ কিছু ইন্টারভিউ ফেস করেছেন আপনার এই ক্যারিয়ারতে, এবং সেগুলো নিশ্চয়ই খুব ডেপথে গিয়ে আপনাকে স্টাডি করতে হয়েছে এবং রেডি হতে হয়েছে। আজকে যখন পিএসসির ইন্টারভিউটার কথা হচ্ছে, তখন এইগুলোকে কম্পেয়ার করলে, মানে সমস্ত ইন্টারভিউ একদিকে রাখলেন আর পিএসসির ইন্টারভিউ রাখলেন, আপনার জন্য এইটা কতটা টাফ ছিল? মানে আদৌ কি টাফ ছিল, নাকি আপনি খুব ইজিলি হ্যান্ডেল করতে পেরেছেন? না, অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলছি আজকে একটা, সেটা হচ্ছে যে আমার ইন্টারভিউ অ্যাংজাইটি আছে। আই হ্যাভ সাম ফর্ম অফ অ্যাংজাইটি, যে কোনো ইন্টারভিউ দিতে গেলে আমার একটু অ্যাংজাইটি হয়। তো সেটা একটা ছিল, সেটা কাটিয়ে ওঠা একটা ব্যাপার। আর আমি সেইভাবে মানে যে কোনো কারণেই হোক আমি মক ইন্টারভিউ খুব একটা দিয়ে উঠতে পারিনি আমার ইন্টারভিউয়ের আগে। তো আমি খুব অ্যাংশাস ছিলাম, বাট হ্যাঁ, আই ওয়াজ কনফিডেন্ট, কারণ আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝে গেছি যে ইন্টারভিউ বোর্ড, যেটা আমি আপনাকে জাস্ট বললাম আগের আনসারে, যে আমি যদি ট্রুথফুল থাকি, আমি যেটুকু জানি আই উইল আনসার দেম, যেটা জানি না আমি সত্যি বলবো যে স্যার আই হ্যাভ রেড অ্যাবাউট ইট, অর আই ডিডন্ট রেড অ্যাবাউট ইট, হোয়াট এভার ইট ইজ, যেটা সত্যি আমি সেটাই বলবো, আমার কোনো অসুবিধা নেই তাতে। আমার ক্ষেত্রে হয়েছে ইন্টারভিউতে এটা। দে আস্ক মি নিয়ার অ্যাবাউট লাইক 9 to 10 ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্স, আমি মাত্র 4টে বা 5টা পেরেছি, বাকিগুলো আমি পারিনি, বাট আমি খুব সহজভাবে বলেছি যে না স্যার আমি এটা পড়িনি, আমি এটা জানা নেই, বা হোয়াট এভার ইট ইজ। এবং আমার মনে হয় না যে সেটা তারা কোনো খারাপভাবে নিয়েছেন বা এরকম, দে জাস্ট মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আপনি যে কথাটা বললেন যে ইন্টারভিউ মানে অ্যাকচুয়ালি একটা, ইনফ্যাক্ট এই টার্মটা ইউজও করা হয়, পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ কথাটা ইউজ করা হয় না। তো পার্সোনালিটি বিভিন্ন ট্রেটস আছে, বিভিন্ন ফিচার্স, ডাইমেনশন আছে, যেগুলোকে আলাদা আলাদা করে টেস্ট করা যায়। আমার কোয়েশ্চেন হচ্ছে যে পিএসসি কি সত্যি সত্যি পার্সোনালিটি টেস্ট বলতে যেটা আপনার মতে, সেটা করার জন্য আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করেছে, নাকি জাস্ট কিছু নলেজ অ্যান্ড ইনফরমেশন আপনার টেস্ট করে ইন্টারভিউটা পাস করে দিয়েছে? আমি বলবো এটা দুটোর মাঝামাঝি ছিল। পার্সোনালিটি টেস্টও তারা করেছে
কারণ তারা নিজের সম্বন্ধে যে কোশ্চেন পার্টগুলো, যে আমি কেন সিভিল সার্ভেন্ট হতে চাই, আমি কেন ডাক্তারি ছাড়তে চাই, এত একটা নোবেল প্রফেশন, যদি আমি ডাক্তারি ছাড়তেই চাই তাহলে ফার্স্ট অফ অল আমি কেন চুজ করেছি, বা এর অ্যাসোসিয়েটেড যে আনসার্সগুলো ফ্রম ইউর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে, সব প্রশ্ন কিন্তু আপনি তৈরি করে যেতে পারবেন না। দে উইল আস্ক ইউ সামথিং উইচ ইউ ডিডন্ট প্রিপেয়ার। তো সেটার আনসারই বলে দেবে অ্যাবাউট ইউর পার্সোনালিটি, অ্যাবাউট ইউর ট্রুথফুলনেস, অর অ্যাবাউট ইউর বিহেভিয়ার, অ্যাবাউট ইউর ইনার সেলফ। সেটা ছাড়া ইয়েস, দে আস্ক ইউ সাম ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্স। তো আমি বলবো এটা দুটোর মাঝামাঝি, বাট এটা আরও বেটার হতে পারে যদি এটা অ্যাকচুয়ালি আরও পার্সোনালিটি টেস্টের দিকে এগোই। Like maybe they can give you some creative writing practices or some speech about some recent incident or whatever it is. সেগুলোও হয়, আমি জেনেছি, অনেককে জিজ্ঞেস করেছে। আমাকে পার্সোনালি সেসব কোশ্চেন কিছু করা হয়নি, বাট হ্যাঁ, যেমন আমার হবি ছিল ট্রাভেলিং। আমি বলেছি ওনাদেরকে, তো আমার সুন্দরবন ঘুরতে যাওয়া নিয়ে কিছু ইনফরমেশন, সুন্দরবন অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিছু ইনফরমেশন, এইসব কোশ্চেন তারা করেছেন। এবং আমি যেটা বললাম, আপনাকে অলরেডি মেনশন করলাম যে ফ্যাকচুয়াল কোশ্চেন্স আমি যখন পারিনি আমি খুব সৎভাবে বলেছি, এবং দেন মুভ অন টু নেক্সট কোশ্চেন। তো আমার সেরকম কিছু মনে হয়নি। আমার মনে হয় যে এটা সত্যি একটা পার্সোনালিটি টেস্ট। হ্যাঁ, কিছু ফ্যাকচুয়াল কোশ্চেন আপনাকে করা হবে, সেটা যদি আপনি পারেন সবগুলো, তাহলে আপনাকে একটা পজিটিভ পয়েন্ট, বিকজ ইউ উইল বি মোর কনফিডেন্ট। অনেক সময় কোশ্চেন না পারার পরে একটু কনফিডেন্স অনেক সময় ডাউন হয়, সেটা করার কোনো দরকার নেই। পারলে বেটার, না পারলেও ইটস ওকে, জাস্ট ট্রাই টু ফিনিশ ইউর ইন্টারভিউ ইন আ পজিটিভ ম্যানার। ওকে মোহিত, আপনার কাছে পার্সোনালিটি ডেফিনেশন কি? মানে আপনি এক্স্যাক্টলি যখন পার্সোনালিটি টেস্টের জন্য প্রিপেয়ার হচ্ছিলেন, তখন অ্যাপার্ট ফ্রম কালেক্টিং সাম ইনফরমেশন আপনার নিজের সম্বন্ধে, আপনার ব্যাকগ্রাউন্ড এবং আপনার অ্যাসোসিয়েটেড যে সমস্ত জিনিসগুলো আছে রিগার্ডিং দ্য পোস্ট, এগুলোকে বাদ দিয়ে আমি যদি ধরি অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল পার্সোনালিটি, মানে নলেজ ইজ আ পার্ট অফ পার্সোনালিটি, আই বিলিভ দ্যাট। অ্যাপার্ট ফ্রম নলেজ, আপনি পার্সোনালিটির কোন কোন জায়গাগুলোকে এনহ্যান্স করার কথা ভেবেছিলেন বা আপনি আজকে ভিউয়ার্সদের বলবেন? এখানে যেমন ইন্টারভিউ বোর্ডে আমি আরেকটা কথা অ্যাড করি, আমাকে পুলিশ সার্ভিস নিয়ে কিছু বেসিক কোশ্চেন করা হয়েছিল, হোয়াট আর দ্য পোস্ট, লাইক কমিশনারের কী কী আছে এরকম। এবং তার সঙ্গে আমাকে জিজ্ঞেস করেছিলেন তারা যে হোয়াট আর দ্য ট্রেডস, ক্যান ইউ মেনশন সাম ট্রেডস উইচ আর ভেরি নিডেড ইন এ পুলিশ অফিসার। তো সেখানে যে ব্রেভারি, সাহসিকতা, ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং, পলিসি, গভর্ন করা, ম্যানেজারিয়াল পোস্ট, এগুলো আমি মেনশন করেছিলাম। তারপরে ওরা খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন আমায় করলেন যে what is the definition of a manager, what is the definition of a leader, and what is the difference between them. তো আমি ওখানে একটা আনসার করেছিলাম, and they were happy about it. Like a manager is the one who manages the whole thing, a leader is like who is leading in a particular work or something. দুটো একে অপরের পরিপূরক, বাট দুটো সবসময় এক জিনিস নয়, মেবি ইটস আ ডিফারেন্ট ইন ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশনস। পার্সোনালিটির ব্যাপারটাতে এবার আসি। পার্সোনালিটি যে ডেভেলপমেন্টের কথা আমি বলবো, ইউপিএসসির ক্ষেত্রে যেটা মেনলি কাজ করে ইন এ পজিটিভ ম্যানার, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা যে গ্রুপ স্টাডি করি, তো গ্রুপ স্টাডির মধ্যে দিয়ে, কারণ নলেজ পার্সোনালিটি একটা পার্ট, কিন্তু ইউপিএসসির যে পার্সোনালিটি টেস্ট হয় সেখানে নলেজ অ্যাকচুয়ালি অনেক বড় পার্ট। not only bookish knowledge, like knowledge about everything, like when you are traveling, you are looking for something, মানে আপনি সেই ডাইরেকশনেই যাচ্ছেন, যদি কোনো জিনিস দেখতে পাচ্ছেন সেটা আপনার পরে প্রিপারেশনে কাজে আসছে, বা হঠাৎ করে পরে কোনো একটা কোশ্চেন দেখে আপনার মনে পড়লো যে ইউ হ্যাভ ভিজিটেড দিস প্লেস। আমার ক্ষেত্রে এরকম হয়েছে। তো আমি একটা এরকম, মানে আমি যখন ঘুরতেও যাই তখনও মানে আমি একটু ইনফরমেশন গ্যাদারের চেষ্টা করি, মানে নট জাস্ট ঘোরাটা শুধু জানে, একটা এক্সপিরিয়েন্স, নেচার, বিং ইন দ্য নেচার, এবং সব বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ভিজিট করা, সেটা ঠিক আছে, বাট পারলে তার সঙ্গে সঙ্গে সেই জায়গার যদি কিছু ইনফরমেশন, যেটা অনেক সময় সেখানেই দেওয়া থাকে বা পরে এসে, তো আমার একটা কিউরিয়াস নেচার আছে, তো সেইটা হয়তো অনেক সময় আমাকে কিছু হেল্প করেছে, সেটা পার্ট অফ ইউর পার্সোনালিটি। তো সেইটা আমি বলবো যে ওয়েন ইউ আর প্রিপেয়ারিং ফর সিভিল সার্ভিস, তখন অ্যাকচুয়ালি আপনার সব কিছুতে আপনি যা করছেন, নিজে যখন কাজ করছেন বা অন্য কিছু করছেন, তখন এই ব্যাপারটা সবসময় একটা ব্যাকগ্রাউন্ডে থাকা উচিত যে ইউ আর অ্যান সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। এই ব্যাপারটা অনেক সময় প্রচণ্ড হেল্প করে, আমার ক্ষেত্রে অনেক সময় করেছে। অনেক সময় যে বিষয়ে আমি হয়তো বই খুলে কিছু পড়িনি, আমার ট্রাভেল এক্সপিরিয়েন্সেস বা পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্সেস, কোনোদিন নিউজ পেপারে কোনো একটা আর্টিকেল পড়লাম, সেটার এক্সপিরিয়েন্সেস আমাকে রাইটিং এবিলিটিতে বা ইভেন এমসিকিউতে অনেক হেল্প করছে।
মোহিত, আপনার যদি আমরা লাইফটা এতদিন পর্যন্ত দেখি, এই পুরো জার্নিটা একদম ছোটবেলা থেকে, এটা এখনো পর্যন্ত শুনে মনে হচ্ছে যে আপনি যেটা যেটা অ্যাটেম্প করেছেন, যেটা যেটা ভেবেছেন, আপনার যেটা ড্রিম ছিল, আপনি সেগুলো অ্যাচিভ করতে পেরেছেন, অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি হ্যাপি অ্যাবাউট ইট। আমার কোয়েশ্চেন হচ্ছে যে সমস্ত অ্যাসপিরেশনের পিছনে ব্যাকগ্রাউন্ডেও কিন্তু একটা ফাইট থাকে, ফাইট ব্যাক থাকে, অনেক চ্যালেঞ্জকে ওভারকাম করতে হয়। তো আমি চাইবো যে আপনি ভিউয়ারদের সাথে শেয়ার করুন আপনার এরকম কোনো এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে ছোটবেলা থেকে আজ পর্যন্ত, যেখানে আপনার মনে হয়েছে যে আপনি সত্যি একটা টাফ সিচুয়েশনে পড়েছেন এবং আপনাকে সেটাকে ওভারকাম করতে হয়েছে, এবং আজকে ওভারকাম করেছেন বলেই আজকে আপনি একজন উইনার হিসাবে এখানেতে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, জার্নিতে অনেক সময় এরকম হয়েছে নিশ্চয়ই যে কিছু সিচুয়েশনস এসছে, ফ্যামিলি সিচুয়েশনস, রিলেটিভদের কিছু সিচুয়েশন, ইভেন কেরিয়ারের ক্ষেত্রেও কিছু সিচুয়েশন যেগুলো আমাকে হ্যান্ডেল করতে হয়েছে। যদি একদম প্রথম থেকে শুরু করি তাহলে অ্যাকচুয়ালি আমি যখন ক্লাস 8-9-এ ছিলাম, আই ইউজ টু বি দ্য ফার্স্ট বয় ইন মাই স্কুল। তো আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই 2006-এ, তখন আমার রেজাল্ট একটু খারাপ ছিল। লাইক স্কুলে আই ওয়াজ ফিফথ, ডিস্ট্রিক্টে আই ওয়াজ অ্যারাউন্ড মেবি ইন দ্য ফার্স্ট টপ 30 or something। তো সেটা আমাকে অ্যাকচুয়ালি ডিপ্রেস করেছিলেন। আমার বাবা ছোটোবেলা থেকে শুধু একটাই জিনিসই চেয়েছেন নিজের চাকরির ছাড়া, সেটা হচ্ছে যে আমি ছেলে মেয়েদেরকে যে তাদের যে পড়াশোনা সেটাকে ফার্স্ট প্রায়োরিটি সবসময় দিয়েছেন, এবং আমি ফ্যামিলির প্রচণ্ড সাপোর্ট পেয়েছি। আমার বাবা মায়ের যে সাপোর্ট, সেটা ছাড়া আমি কোনোদিনই এই জায়গায় পৌঁছতে পারতাম না। তো তখন যখন আমার রেজাল্টটা খারাপ হলো 2006-এ, তখন বাবা, স্কুলের কিছু টিচার, আমার হেড টিচার স্কুলের, সবাই খুব অনুপ্রেরণা দিয়েছেন আমায় যে না ঠিক আছে, জীবনে এরকম হতেই থাকে, বিকজ আই ওয়াজ ভেরি মাচ ডিপ্রেসড, যে কোনো কারণেই হোক। তো তারপরে 11-12 আমার একটু টাফ গেছে। অনেকের কাছ থেকে আমি অনেক রকম শুনেছি যে হ্যাঁ, ও হয়তো মাঝে মাঝে এরকম করে উঠেছে, মাঝে মাঝে ভালো রেজাল্ট করেছে, অ্যাকচুয়ালি হয়তো খুব একটা ঠোস ব্যাকগ্রাউন্ডও নেই, মেবি ইন দ্য লং রান ও খুব একটা সফল হতে পারবে না। এইসব ব্যাপারগুলো আমায় শুনতে হচ্ছে অনেকের কাছ থেকে, নিজের অনেক বন্ধুদের কাছ থেকে, বন্ধুদের বাবা মাদের কাছ থেকে, ইনফ্যাক্ট আমি অনেক কিছু শুনেছি। বাট আপনাকে যেটা বললাম যে বাবা মায়ের একটা প্রচণ্ড সাপোর্ট, সেটা আমায় খুব হেল্প করেছে। আমি এইসব কিছু ওভারকাম করে 11-12-এর প্রিপারেশন করেছি এইচএসের জন্য, এবং সঙ্গে সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রিপারেশন। আমি আপনাকে বললাম যে আমি আইটির জন্য অ্যাকচুয়ালি প্রিপারেশন করছিলাম, তো সেগুলো আমি চালিয়ে গেছি। তো সেটা 11-12টা আমার জন্য একটা খুব লড়াইয়ের ফেজ ছিল। তারপরে যখন আমি মেডিকেলে এলাম ফার্স্ট ইয়ারে, আই ওয়াজ ভেরি মাচ কনফিউজড, কারণ অ্যাকচুয়ালি আমি আপনাকে বললাম আমি ইঞ্জিনিয়ারিং জন্য প্রিপারেশন করছিলাম। বায়োলজি আমি কিছুটা পড়েছি, স্পেশালি ক্লাস 12-এ, বাট খুব স্ট্রং আমার ব্যাকগ্রাউন্ড ছিল না। আমার মেডিকেলের সিলেকশনের পেছনে কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স বেশি পার্ট প্লে করেছে বলে আমার নিজের মনে হয়। তো তারপরে এত বড় সিলেবাস, এমবিবিএস সত্যি একটা সমুদ্র। তো সেখানে আমি সত্যি হাবুডুবু খেয়েছি প্রথম দিকে। তো তখনও আমার ব্যাচমেট, কলেজের কিছু টিচার যারা আমায় যে কোনোভাবে চিনতেন হয়তো আলাদা করে, এবং স্কুলের বাবা মার সাপোর্ট, সবসময় এগুলো খুব কাজ করেছে আমার সঙ্গে। মানে আমি লোনলি থাকতে একদম পছন্দ করি না, জীবনে কখনোই পছন্দ করিনি। ইনফ্যাক্ট সেই যে ব্যাপারটা, সেটা অনেক সময় আমার ডিসিশন মেকিংয়েও আমাকে মানে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেও সেই ব্যাপারটা প্লে করেছে, একটা পার্ট প্লে করেছে। আমি যখন আইআইএসিআর এ চান্স পাই ক্লাস 12-এর পরে, আইআইএসিআর এখন খুব ভালো ইনস্টিটিউশন। আমার সত্যি যখন 2006-এ আইআইএসিআর অ্যাকচুয়ালি ওপেন হয়, আমি 2008-এ চান্স পাই, তখন ক্যারিয়ার প্রসপেক্টটা জানা যায়নি, বিকজ ওখান থেকে পাস আউট কেউ ছিলেন না। তো আমি খোঁজ খবর নিয়েছিলাম, তো যারা চান্স পেয়েছিলেন বাঙালি যে ছেলেগুলো ছিল, তাতে সবার সঙ্গে আমি ইন্টারাকশন করেছিলাম মোরলেস, বাট কেউই যেতে চায়নি। দে অলওয়েজ মানে সবাই অলমোস্ট প্রফেশনাল ক্যারিয়ারই চুজ করেছে, কেউ ডাক্তারি, কেউ ইঞ্জিনিয়ারিং। তো আমার সত্যি পরে যখন দেখলাম আইআইএসিআর প্রসপেক্ট এত ভালো, এখন আইআইএসিআর ইজ লাইক এ প্রিমিয়ার ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, আমার একটু আফসোস হয়েছিল। বিকজ মেডিকেলের সাবজেক্টগুলোকে হ্যাঁ আমি সেগুলোর জন্য যথেষ্ট মানে খেটেছি, নিজে হার্ডওয়ার্ক করেছি, কিন্তু সেগুলোর সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়তো আমি গড়ে তুলতে পারিনি, মানে যেটা খুব ইন্টারেস্টের জায়গা। হ্যাঁ, অ্যাজ এ ক্লিনিশিয়ান যখন আমি পাশ করার পরে প্র্যাকটিস করেছি, তখন আই ওয়াজ ওকে স্যাটিসফাইড। বাট পড়াশোনার ক্ষেত্রে অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য মেডিকেল কলেজে এখন যে কারিকুলামগুলো হয়, সেগুলো রিপ্রেজেন্টেশনের যে মানে জায়গাটা, সেটা হয়তো একটু ওল্ড বা একটু ট্র্যাডিশনাল। যে মডার্ন অ্যাপ্রোচ ইউজ করা উচিত,
যার ক্ষেত্রে মানে এত বড় সিলেবাসটাকে স্টুডেন্টরা খুব ভালোভাবে গ্রাস্প করতে পারবে, সেই জায়গায় হয়তো কিছু বেসিক প্রবলেম আছে, আমি সেটা ফেস করেছি। যেমন আমি আপনাকে একটা কথা বলতে চাই যে যখন আমি সিভিল সার্ভিসের প্রিপারেশন করি, আমার জন্য এই যে অনলাইন প্ল্যাটফর্মটা আমার ক্ষেত্রে খুব বড় পার্ট প্লে করেছে, যেহেতু আমি কোনো ফর্মাল কোচিং নিইনি সেইভাবে ফর WBCS। তো অনলাইন প্ল্যাটফর্ম আমাকে প্রচণ্ড হেল্প করেছে, অনেক ওয়েবসাইট, স্পেশালি মৃণাল, ইনসাইট ইন্ডিয়া, IS বাবা, এগুলো আমাকে খুব হেল্প করেছে। আমি অনেক ইন্সপিরেশনাল ভিডিও দেখেছি আমার জার্নির প্রথম দিকে, কিভাবে সবাই যারা টপার তারা কীভাবে প্রিপারেশন করেছেন। কিন্তু আমি অনেকগুলো যে ইন্সপিরেশনাল স্টোরি সেগুলো শুনে নিজের মতো করে সেটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি, যে হ্যাঁ সবার ধরন আলাদা হতেই পারে, আমার ক্ষেত্রে যেটা আমার সুইটেবল মনে হয় সেটা আমি নেব, যেটা মনে হচ্ছে না সুইটেবল আই ক্যান চেঞ্জ দ্যাট। তো এইভাবে আমি অ্যাপ্রোচ করেছি। তো সিভিল সার্ভিসের এই যে চাকরি করতে করতে প্রিপারেশন করাটা যখন আমি স্টার্ট করি 2016-এর মাঝামাঝির দিকে, তো সেটাও আমার ক্ষেত্রে খুব একটা স্ট্রাগল ছিল। কারণ জব করতে করতে পড়াশোনার টাইম পাওয়াটা একটা খুবই কঠিন একটা ব্যাপার। তো তার মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়ে নিজের লক্ষ্যের দিকে পৌঁছানো, সেটাও একটা স্ট্রাগল পিরিয়ড আমি বলবো। এছাড়া মানে সত্যি বলতে কি, আমি আপনাকে বললাম যে আমার বাবা মা, ফ্যামিলি মেম্বার্স, স্পেশালি আমার বাবা পড়াশোনার প্রতি নিজেদের মানে ছেলেমেয়ের কেরিয়ারের প্রতি এতটাই তিনি ডেডিকেটেড যে সবসময় আমি বাবার কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে প্রচণ্ড হেল্প পেয়েছি। তাই যা কিছু ছোটোখাটো যদি কিছু বাধা এসেও থাকে আমার প্রিপারেশনের ক্ষেত্রে ছোটোবেলা থেকে শুরু করে এখনও অবধি, তাহলে সেটা আমি ওদের সাহায্য নিয়ে এবং নিজের কিছুটা চেষ্টায় সেগুলোকে আমি দূরে সরিয়ে আগে এগিয়ে গেছি। মোহিত, আপনার যে চিন্তা ভাবনা সেটা আমার মনে হয় ভিউয়ার্সদেরকে একটা ব্যাপারে ডিসিশন নিতে হেল্প করবে, যে কীরকমভাবে নিজের মাইন্ডকে স্টেবল রেখে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সেটাতে ফিক্স থাকা উচিত। কারণ আমি যেটা বুঝতে পারছি যে আপনি যখন ছোটোবেলা থেকে গল্প করছেন, বিভিন্ন ক্ষেত্রে আপনি যখন ডিলেমাতে ছিলেন যে আমি এই ডিসিশনটা নেবো কি নেবো না, যেমন ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ের মাঝখানে সেন্ট স্টিভেন্সে গল্প করলেন, সেখানে যাওয়া বা এখানে স্টে করে যাওয়া, এবং আলটিমেটলি আপনি ডিসাইড করেছেন এবং সেইটা কন্টিনিউ করেছেন, সাকসেসফুলি কমপ্লিটও করেছেন। তাই আমার কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর দ্য ভিউয়ার্স। 2017-এ PSC রিক্রুটমেন্ট নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা অসন্তোষ দেখা গিয়েছিল। সেখানেতে মানে এই যে আপনাদের টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছে, স্টুডেন্টরা অনেকেই মনে করছে যারা সিরিয়াস স্টুডেন্ট, এরকম স্টুডেন্টও, এবং যেটা আমার জন্য খুব খারাপ, যে স্টুডেন্টরা যারা সিরিয়াস স্টুডেন্ট যারা হয়তো সাকসেসফুল হতে পারে, তারা মনে করছে PSC-তে ট্রান্সপারেন্ট ওয়েতে প্রপারলি হয়তো রিক্রুটমেন্ট হচ্ছে না, হয়তো বেশ কিছু পোস্টে ঠিকঠাক রিক্রুটমেন্ট হয়নি, যোগ্য মানুষকে স্থান দেওয়া হয়নি। আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনি যদি আজকে অ্যাসপিরেন্ট হতেন, আপনি ইস্যুটাকে কীরকমভাবে হ্যান্ডেল করতেন এবং আপনার চিন্তা ভাবনা কী হতো? এইটা এই কারণে জিজ্ঞাসা করছি যাতে করে আপনার এই ম্যাচিওর চিন্তা ভাবনাটা ইনফ্লুয়েন্স করতে পারে দ্য স্টুডেন্টস, যাতে করে তারাও আলটিমেটলি একটা সিদ্ধান্ত পজিটিভলি নেয় এবং কন্টিনিউ করে। PSC-তে যে অ্যালিগেশনস এসছে, এরকম অ্যালিগেশন অনেক স্টেট PSC-তে এর আগে অনেক বছর এসছে, ইভেন ওয়েস্ট বেঙ্গল PSC-তেও এসছে, এরকম আসতে থাকে। ইভেন বড় বড় পরীক্ষায় আমি যখন পোস্ট গ্রাজুয়েশনের মাঝে প্রিপেয়ার করছিলাম আমার ইন্টার্নশিপ শেষ করার পরে, কারণ বাবার সেটা ইচ্ছা ছিল যে আই প্রিপেয়ার ফর মাই পোস্ট গ্রাজুয়েশন ফার্স্ট। তো তখনও আমি দেখেছি যে অনেক পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায়, ইভেন এমসের পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা, BGI চণ্ডীগড়ের পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা, সেগুলো যথেষ্ট বড় মাপের পরীক্ষা, ল্যাক্স অফ স্টুডেন্টস অ্যাপিয়ার ফর দ্য এক্সাম। সেখানেও অনেক সময় এরকম ইনফ্লুয়েন্সিং ব্যাপার বা তার রেজাল্টকে ইনফ্লুয়েন্স করার ব্যাপার অনেক ক্ষেত্রে এসছে। বাট আমি একটা সবসময় মনে করি যে আপনাকে সাকসেসফুল হতে গেলে আপনার দরকার একটা সিট, ইউ জাস্ট নিড ওয়ান সিট টু সাকসিড। তো সেই ক্ষেত্রে এইসব ডাইলেমা বা এইসব গুজব, অনেক ক্ষেত্রে হয়তো সেগুলো সত্যি, আমি সব গুজবটা বলছি না, মেবি অনেক ক্ষেত্রে সত্যি হতে পারে, বাট আমার পার্সোনালি মনে হয় না যে অ্যাজ স্টুডেন্ট, অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট আমি তার সেখানে কিছু করতে পারি। মানে অবভিয়াসলি উই ক্যান প্রোটেস্ট ইন এ রাইটফুল ম্যানার, অবভিয়াসলি উই ক্যান ডু দ্যাট, কিন্তু যখন আমি প্রিপেয়ার করছি, আমার যখন এক্সাম সামনে 5-6 মাস পরে, তখন আমার মনে হয় এইসব ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে বা খুব একটা লাভ নেই। বিকজ অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট ইউ ওয়ান্ট টু সাকসিড, এরকম ছোটোখাটো ব্যাপার অনেক সময় হতেই থাকে। আমি সবাইকে এটাই বলবো যে এইসব কথাই কান না দিয়ে নিজের প্রিপারেশনটাকে, নিজের ডাইরেকশনটাকে, নিজের যে লক্ষ্য আলটিমেটলি পৌঁছানো, সেটাকে স্থির রাখুন এবং সেই পথে আপনি এগিয়ে চলুন।
আপনাকে সাকসেসফুল হওয়ার জন্য শুধু একটা সিট দরকার, বাকি সিট যে নিয়ে যাচ্ছে নিয়ে যাক, ডাজন্ট ম্যাটার ফর ইউ, ইউ জাস্ট নিড ওয়ান সিট টু সাকসিড। এইটা আমি সবসময় মনে করি। মোহিত, আমরা প্রিপারেশনের যদি কথা ভাবি, মানে আপনি যখন সিদ্ধান্ত নিলেন যে আপনি প্রিপারেশন নেবেন, আপনি সেলফ স্টাডি করবেন, এটাই ডিসিশন নিলেন, এবং আপনি নিশ্চয়ই সিলেবাস দেখলেন, দেখে আপনি ক্যাটেগরাইজ করে নিলেন যে প্রিলিমসটাকে আপনি কীরকমভাবে অ্যাপ্রোচ করবেন এবং মেন্সটাকে কীরকমভাবে। আমার কোয়েশ্চেন হচ্ছে যে আপনি যখন প্রিলিমসের কথা ভেবে আপনি স্টার্ট করলেন পড়াশোনা, তখন কি শুধু প্রিলিমসটার কথাই ভাবলেন, নাকি মেন্সটার কথা ভেবে শুরু করে প্রিলিমসটাকে আপনি ইন্টিগ্রেট করতে চাইলেন, নাকি চাইলেন? অ্যাকচুয়ালি ডব্লিউবিসিএস এর পরীক্ষায় খুব একটা বড় সুবিধে হচ্ছে যে মেন্সে যে হাফ মার্কস 50%, 800 নাম্বার, সেটা হচ্ছে এমসিকিউ। তো প্যাটার্নটা প্রিলিমসের আর মেন্সের অনেকটা একই রকম। মেন্সে একটু ডেপথে আজকাল কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, বাট দ্য প্যাটার্ন ইজ সেম, ইউ ক্যান অলওয়েজ প্র্যাকটিস। আমি কিন্তু প্রিলিমসের যে এমসিকিউ এর মানে প্রিলিমসটা তো পুরোটাই এমসিকিউ, এবং মেন্সে যে এমসিকিউ এর পার্টটা লাইক দ্য জেনারেল স্টাডিজ, সেটার জন্য কিন্তু আমি দুটো একসঙ্গে প্রিপেয়ার করেছি। আমি মনে করি না একদমই যে প্রিলিমস আর মেন্সের জন্য অ্যাটলিস্ট জিএস এর ক্ষেত্রে আলাদা করে প্রিপারেশনের কোনো ব্যাপার আছে। হ্যাঁ, যে আপনার কম্পালসারি সাবজেক্ট আছে বা অপশনাল আছে, সেটা আপনার প্রিপারেশনের প্রথম থেকেই শুরু করা উচিত। আমি হয়তো করতে পারিনি, বাট আমি সবাইকে অ্যাডভাইস করবো যে তারা যেন করেন অ্যাটলিস্ট রাইটিং প্র্যাকটিস, স্পেশালি অপশনাল। তো কিন্তু প্রিলিমস আর মেন্সের প্রিপারেশন আমার মনে হয় জিএস পার্টের জন্য একসঙ্গে চালিয়ে যাওয়া যেতে পারে, এবং সেটা পরে অনেক হেল্পফুল হবে। আমি তো একসঙ্গে প্রিপারেশনের উপদেশ দেবো সবাইকে, প্রিলিমস এবং মেন্সের। ওকে, আপনি যখন প্রিলিমস মেন্সের জন্য ইন্টিগ্রেটেড ওয়েতে স্টার্ট করলেন, তখন আপনি কি ডিসাইড করলেন যে একসাথে আপনি একাধিক সাবজেক্ট নিয়ে ডিল করবেন পার ডে, নাকি আপনি কোনো স্পেসিফিক ডে রাখতেন ফর স্পেসিফিক সাবজেক্ট? কারণ অলরেডি আপনি তখন কর্মরত, আপনার একটা হিউজ দায়িত্ব ছিল, আপনি যেহেতু হসপিটালে ছিলেন, তো আপনার অ্যাপ্রোচটা কীরকম ছিল? একদম প্রথম দিকে আমি যখন শুরু করি, মেবি দ্য ফার্স্ট মান্থ এরকম হয়েছিল যে আমি প্রথমে এনসিআরটিস পড়তে শুরু করি। তো কাজের মাঝখানে বা অফিস থেকে ফেরার পথে বা ইভেন বাড়িতে এসে আমি যতটুকু সময় পেতাম, আই ফার্স্ট ফিনিশ দ্য এনসিআরটিস। তো তখন আমি সাবজেক্ট ওয়াইজই পড়েছি, যে প্রথমে হিস্ট্রিটা পড়ে নিই, তারপরে জিওগ্রাফি পড়বো, তারপরে মেবি ইকোনমিক্সের পার্টটা, তারপরে মেবি সোশিওলজির পার্টটা, এরকমভাবে আমি পড়েছি সাবজেক্ট ওয়াইজ। ইভেন আজকে ক্লাস 7-8-এর হিস্ট্রিটা পড়লাম, কালকে 7-8-এর জিওগ্রাফিটা পড়বো। যদি বোর লাগছে যে হিস্ট্রি পড়ছি বেশি, সেটা সেইভাবে করতাম আমি। কিন্তু তারপরে যখন আমি একটা বেসিক ফাউন্ডেশনের পরে এমসিকিউ বা জিএস এর জন্য প্রিপারেশন যখন শুরু করি, তখন আমি ইন্টিগ্রেটেড ওয়েতে করেছি। আমি ফুল লেন্থ পেপারও প্রথম থেকে সলভ করতাম, সাবজেক্ট ওয়াইজও আলাদা করে প্রথম থেকে সলভ করতাম। তো সেটা আমি একদিন পুরো হিস্ট্রি পড়লাম এরকমভাবে করতাম না, বিকজ সেক্ষেত্রে প্রবলেমটা কি হয় যে একটু মনোটোনাস হয়ে পড়ে অনেক সময় ব্যাপারটা। যদি মনে হয়েছে আমার দরকার যে না, আজকে এই দিনের মধ্যে এই পুরো হিস্ট্রিটা একবারে শেষ করলে আমি লাভবান হব, ইট সিমস টু বি ইন্টারেস্টিং, সেই ক্ষেত্রে আমি করেছি এরকম। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি একটা পার্টিকুলার ডেতে 2-3টে সাবজেক্ট সবসময় পড়ার চেষ্টা করি। আমার ক্ষেত্রে এই অ্যাপ্রোচটা একটু বেশি কাজ করেছে আমার, তাই মনে হয়। ওকে, আপনি যদি স্পেসিফিক্যালি বলেন, মানে আপনার যেহেতু অ্যাপ্রোচটা প্রিলিমস আর মেন্সের জন্য একই ছিল ফর জিএস সাবজেক্টস, তো আমরা পেপার ওয়াইজ যদি ভাবি, মানে যদি আমরা থার্ড পেপার থেকে ধরি মেন্সের, তো সেখানেতে আপনার ওই পেপারের জন্য যে দুটো সাবজেক্ট, তার জন্য আপনি কি ধরনের বই পড়েছেন এবং কি রকমভাবে আপনি প্র্যাকটিস করেছেন, কোন সোর্স থেকে, এগুলো যদি শেয়ার করেন আমার মনে হয় ভিউয়ার্সদের অনেক লাভ হবে। আমি অ্যাকচুয়ালি যেটা আপনাকে বললাম, বেসিকের জন্য আমি সবসময় এনসিআরটিস পড়েছি, হিস্ট্রি, জিওগ্রাফি, সোশিওলজি কিছু পার্ট, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সায়েন্স, এই কটা আমি এনসিআরটি সত্যি সবকটা বই পড়েছি। ইকোনমিক্সটা আমি পড়তে পারিনি, 11-12 পড়ার কথা ছিল, আমি টার্গেট রেখেছিলাম, বাট আই কুডন্ট ফিনিশ ইট। মেন যে আমার অ্যাপ্রোচ থেকেছে বইয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে সবসময় একটা অ্যাপ্রোচ আমার ছিল যে আমি বেশি বই পড়তে যাব না, আই উইল হ্যাভ লেস ম্যাটেরিয়াল, কিন্তু সেগুলোকে আমি খুব থরলি পড়বো, তারপরে আমি প্র্যাকটিস করব, আমি দেখবো আমার কোথায় আটকাচ্ছে। যদি কোনো পার্টিকুলার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে না, এই ক্ষেত্রে এই বই থেকে হয়তো একটু কম আলোকপাত করা হয়েছে কোনো একটা পার্টিকুলার ম্যাটারের ওপরে, সেটার ক্ষেত্রে আমি রেফারেল দিয়েছি। আদারওয়াইজ আই ডিডন্ট হ্যাভ এনি রেফারেল, একটাই মেন বুক, সেটা থেকে আমি মোস্টলি পড়াশোনা করেছি। যেমন আমার ক্ষেত্রে বেশিরভাগ সাবজেক্টের ক্ষেত্রে এনসিআরটি মেন বুক ছিল, স্পেশালি হিস্ট্রির ক্ষেত্রে আমি এনসিআরটি পড়েছি, তার সঙ্গে হয়তো বিপিন চন্দ্রার যে মডার্ন হিস্ট্রির বইটা আছে সেটা আমি ফলো করেছি। জিওগ্রাফির ক্ষেত্রে আমি বলবো মেনলি আমি এনসিআরটি করেছি, তার সঙ্গে
runal.org-তে কিছু ভিডিওস আছে, রাজস্থানীল সোলাঙ্কি বলে একজন সাকসেসফুল অফিসার, উনিও ওনার কিছু ভিডিওস আছে জিওগ্রাফিতে, যেগুলো খুব হেল্পফুল, আমাকে খুব হেল্প করেছে। আমি সেই ভিডিওগুলো থেকে মানে অনেক সুবিধা পেয়েছি। তার সঙ্গে কিছু পোর্শন জিওগ্রাফির আমি মাজিদ হোসেনও ইভেন ফলো করেছি। ইকোনমিক্সের ক্ষেত্রে আমি মেনলি runal.org ফলো করেছি। কারণ ইকোনমিক্স আমার জন্য একদম নতুন সাবজেক্ট ছিল, তো আমার কোনো বেস ছিল না। তো আমি ভিডিও থেকেই বেশিরভাগটা আমার যে বেসটা সেটা তৈরি করেছি, এবং তারপরে অন্য যে রেফারেন্স বই, যেমন আমার ক্ষেত্রে সঞ্জীব ভার্মাটা আমি ফলো করেছি, এবং তার সঙ্গে যা অনলাইন ম্যাটেরিয়াল আমি পেয়েছি, আমি আপনাকে বললাম ইনসাইট আইএস থেকে, ওখানে স্ট্যাটিক কিছু পার্ট থাকে, কিছু ডাইনামিক পার্ট থাকে, তো সেইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে আমি প্রিপেয়ার করেছি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই। ম্যাথস আর ইংলিশের বেসটা অ্যাকচুয়ালি আমার একটু বেটার, আমি সেটার জন্য খুব বেশি আমাকে প্র্যাকটিস করতে হয়নি। প্রিলিমিনারি পরীক্ষার কিছুদিন আগে এবং মেন্সের কিছুদিন আগে আমি কিছু মডেল কোশ্চেন পেপার প্র্যাকটিস করেছি, খুব বেশি ইম্পর্টেন্স আমি ওটা দিইনি। ইভেন সায়েন্সের ক্ষেত্রেও তাই, আমি এনসিইআরটিটাই মেনলি পড়েছি, সেটা ছাড়া আমি মেনলি কোশ্চেন পেপারই সলভ করেছি। এছাড়া পলিটি যেটা বাকি থাকলো, সেটার জন্যে আমি বলবো লক্ষ্মীকান্ত। সিভিল সার্ভিসের জন্য লক্ষ্মীকান্ত ওয়ান অ্যান্ড অনলি বুক। লক্ষ্মীকান্ত পুরোটা পড়লে, থরলি পড়লে, বারবার রিভিশন দিলে আর কোনো বই পড়ার কোনো দরকার হয় বলে আমার মনে হয় না। হ্যাঁ, ইউ ক্যান প্র্যাকটিস মডেল কোশ্চেন্স পেপার হোয়াট এভার ইউ গেট ফ্রম এনি সোর্স, সেটা ঠিক আছে, বাট আদারওয়াইজ অ্যাজ এ রেফারেল বুক, অ্যাজ এ মেন বুক অ্যাকচুয়ালি লক্ষ্মীকান্ত পলিটি ইজ দ্য বেস্ট। এর বাইরে যদি আমরা সায়েন্সের ক্ষেত্রে ধরি, সায়েন্সের এই পেপারটাতে কিন্তু বারবার করে চেঞ্জ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনের প্যাটার্ন, কখনো কম্পিউটারের উপরে জোর দিচ্ছে, কখনো কেমিস্ট্রি, ইকোলজি, এনভায়রনমেন্টের থেকেও বেশ কিছু কোয়েশ্চেন আসছে। অনেকের ক্ষেত্রেই এটা আমি বলতে শুনেছি যে শঙ্কর আইএস এর যে ইকোলজি বইটা, এনভায়রনমেন্টাল সায়েন্সের বইটা, এটা হেল্পফুল হবে, কিন্তু আমার নিজের মনে হয় পার্সোনালি যে ওটাতে যতটা এক্সটেন্সিভ আছে, যতটা ডেপথ আছে, ততটা ডেপথে আবার কোয়েশ্চেন আসছে, অনেকটাই সুপারফিশিয়াল লেভেলে আসছে। কিন্তু ওই জন্য এই বইটা পড়ে কতটা টাইম মানে দেওয়া উচিত, ইনভেস্ট করা উচিত, আই এম নট শিওর। তো আপনার মত কি এই বিষয়ে? আমি অ্যাকচুয়ালি শঙ্কর আইএসটাই পড়েছি, আমি শঙ্কর আইএসটাই থরলি রিড করেছি এবং সেটাই রিভাইজ করেছি। আমার ক্ষেত্রে যা কোশ্চেন ডব্লিউবিসিএসে এসছে, আমি অ্যাকচুয়ালি 2008-এও প্রিলিমস লিখেছিলাম, তারপরে এবছর মেন্সও লিখেছি, আমার ক্ষেত্রে তো এখনও অবধি হেল্পফুল হয়েছে। কিন্তু যদি কারো মনে হয় যে শঙ্কর আইএসের এত ভাস্ট পড়ে হয়তো অতটা ফিডব্যাক পাওয়া যাচ্ছে না, তাহলে টাইম সেভিংয়ের জন্য ওয়ান ক্যান অলওয়েজ মেক নোটস। ইউপিএসসি ডব্লিউবিসিএস এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আসছে, সেগুলোর এনভায়রনমেন্টাল কোশ্চেন দেখে একটা প্যাটার্ন সেট করে সেই অনুযায়ী শঙ্কর আইএস থেকে, বা ইভেন ইউ ক্যান অ্যাড অ্যানাদার সোর্স, সেখান থেকে আপনি নোটস বানাতে পারেন নিজের মতো করে। আমি আমার ক্ষেত্রে বানাইনি, বাট ইউ ক্যান অলওয়েজ মেক নোটস। নোটস বানানোর সুবিধাটা হচ্ছে যে কুইক রিভিশন হয় পরের ক্ষেত্রে, তো সেটা একটা খুব পজিটিভ পয়েন্ট নোটসের, তো সেইভাবেও এটা করা যেতে পারে। ওকে, আর সায়েন্সের পোর্শনটাকে ডিল করার জন্য আপনার কি মনে হয় যে এরকম ভাবে যদি চেঞ্জ হতে থাকে, একটা স্টুডেন্ট কিরকম ভাবে শিওর হবে যে কোন পোর্শনটাকে রেডি করা উচিত? অ্যাকচুয়ালি আমি আপনাকে বললাম, আমি যেহেতু সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে আছি, তো সেই জন্য সায়েন্সে আমি সত্যি খুব একটা বেশি মানে আমার সময় দিতে পারিনি, বা অ্যাকচুয়ালি আমি দিও নি ইনফ্যাক্ট। তো হ্যাঁ, এরকম কোশ্চেন আমি লক্ষ্য করেছি যে কোনো বছর কেমিস্ট্রিতে আপনি যেমন বললেন খুব বেশি ইম্পর্টেন্স, কোনো বছর কম্পিউটার থেকে অনেক কোশ্চেন করছে, এরকম হয়। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কোশ্চেনের যে মার্কসের যে ডিস্ট্রিবিউশন, সেটা তো সব জায়গায় সেম। এবার আপনার যদি মনে হয় কখনো যে একটা পার্টিকুলার সাবজেক্ট আপনার ক্ষেত্রে খুব প্রবলেমেটিক হচ্ছে, বা আপনার কাছে সময় খুব কম, তো ইউ ক্যান মানে আপনি তাহলে অন্য সাবজেক্টগুলোর ওপর যদি সিমিলার ওয়েটেজ আপনার থাকে, একটা সাবজেক্টে একটা পার্টিকুলার কোশ্চেনে আপনি উইক হলে, সেটা আমার মনে হয় না যে সিলেকশনে খুব বেশি ম্যাটার করবে। বিকজ যেমন আমার ক্ষেত্রে আমি বলি, ম্যাথসের এবং ইন্টেলিজেন্সের যে পেপারটা থাকে জিএসএ মেন্সে 200 মার্কস, সেটাতে চেষ্টা করলে একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ইভেন একজন আর্টসের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টও যদি সেভাবে প্র্যাকটিস করে থাকে, কারণ সেখানে ম্যাথস এবং জেনারেল ইন্টেলিজেন্স খুব বেশি কোশ্চেন থাকে, তো সেখানে ইউ ক্যান অলওয়েজ স্কোর 80% অ্যান্ড অ্যাবাভ। আমার সত্যি মনে হয় যে 2007-এর মেন্সে ওই পেপারটা আমার ক্ষেত্রে মানে অনেকটা অ্যাডভান্টেজ এনেছে। আমি অলমোস্ট শিওর যে আই হ্যাভ স্কোর্ড অ্যাটলিস্ট 80% ইন দ্যাট পেপার। তো এইভাবে আপনার কিছু স্ট্রং পয়েন্ট, কিছু আপনার উইক পয়েন্ট এরকম থাকতেই পারে, বাট সেটা আপনি নিজে ভালোভাবে জেনে নিন যে আপনার কোনটা স্ট্রং পয়েন্ট, কোনটা উইক পয়েন্ট, এবং নিজের সঙ্গে সৎ থাকুন সেই ব্যাপারটা নিয়ে। আপনি যখন মডেল আনসার পেপার সলভ করছেন, আপনি নিজেই বুঝতে পারবেন
যে কোনখানটা আপনার উইকনেস থেকে যাচ্ছে। আইদার ইউ গিভ স্ট্রেস টু দ্যাট উইকনেস এবং সেই উইকনেসটাকে আপনি মিটিয়ে ফেলুন। সেটা যদি পসিবল না হয় তাহলে অ্যাটলিস্ট এটা ইনশিওর করুন যে বাকি যেগুলো সেগুলোতে যেন আপনি একদম নিজের 100% দিচ্ছেন। তাহলে আমার মনে হয় না যে সিলেকশনের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে। ট্র্যাডিশনাল জিকের একটা পোর্শন থাকে এই পেপারটাতে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, এই দুটোর জন্য কিরকম ভাবে প্রিপারেশন নেবে স্টুডেন্ট? ট্র্যাডিশনাল জিকের জন্য আমি বলবো আমার ফাউন্ডেশন, আমাকে স্কুলের দিনের ফাউন্ডেশন, আমি খুব কুইজ করতাম ওই সময় 9, 10, 11, 12 স্টুডেন্টস হেলথমের কুইজ আমি গেছি, অনেক স্টেট লেভেলের কুইজ আমি গেছি। তো সেগুলো আমাকে খুব হেল্প করেছে। এবং আমার একটা হ্যাবিট অনেক দিন থেকে আছে, সেটা হচ্ছে নিউজ পেপার। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমার যে ডেলি নিউজ পেপার পড়া, তার সঙ্গে আমি আপনাকে বললাম ইনসাইট আইএস এর যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো জিস্ট আসে সেটা পড়া, এবং তার উপর ইভেন কোশ্চেন্সও আসে রেগুলার, সেগুলো ফলো করা। সেগুলোর বাইরে আমি স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকের জন্য আলাদা করে কোনো বই পড়া আমি পড়িনি। তো আমার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশনটা এটাই থেকেছে, মেইনলি বেস হচ্ছে নিউজ পেপার অ্যান্ড যদি কখনো কোনো ম্যাগাজিন পেলাম সেটা গো থ্রু করছি, বা আমার যে জেনারেল নলেজ সেটাই কাজে এসেছে। আমি আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বা এতে খুব বেশি স্ট্রেস দিয়ে অন্য কোনো বই আমি পড়ি। ওকে, ম্যাথস এন্ড জিআই পেপারটার জন্য কোনো বুক আপনি সাজেস্ট করতে চাইবেন? ম্যাথস অ্যান্ড জিআই এর জন্য আমি ম্যাক্রোহিল সাজেস্ট করবো। ম্যাক্রোহিলের যে সিসাটের পেপার আছে ইউপিএসসির জন্য, সেই বইটা যদি কেউ ফলো করে সেটা ডব্লিউবিসিএসে খুব ভালোভাবে কাজে আসবে। ম্যাথস আর জিআই পুরোটাই হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, কোনো একটা পার্টিকুলার সোর্স থেকে ধরে রাখার কোনো দরকার নেই। আপনি যা সোর্স পাচ্ছেন, হোয়াট এভার ইউ গেট, আপনি সেখান থেকে প্র্যাকটিস করুন। দ্য মোর ইউ প্র্যাকটিস, আপনি তত তাড়াতাড়ি সলভ করতে পারবেন। বিকজ ম্যাথস আর জিআইয়ের যে পেপারটা, সেখানে টাইম ম্যানেজমেন্টের একটা খুব বড় ব্যাপার থাকে। মানে আপনি হয়তো জানেন ম্যাথসটা করতে, বাট সময় বেশি নিয়ে নিচ্ছেন, আপনি পেপারটা শেষ করতে পারলেন না, সেরকম অনেক সময় হয়ে থাকে যদি আপনার প্র্যাকটিস কম থাকে। সেই জন্য আমি বলবো এটাতে মেন হচ্ছে আপনি প্র্যাকটিস বেশি করুন, অ্যান্ড আপনি নিশ্চয়ই খুব ভালো মার্কস আনবেন ম্যাথস এন্ড জিআইতে। ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে বাংলা এবং ইংরাজি এই দুটোর ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন প্রথম দিকে আপনার যে প্রবলেমটা ছিল যে আপনি টাইম দেননি এবং প্র্যাকটিস করেননি, তো তার জন্য স্টুডেন্টদেরকে আপনি কোন জায়গা থেকে প্র্যাকটিস করাটা সাজেস্ট করবেন? আমি অ্যাকচুয়ালি ম্যাথস ইংলিশের জন্য স্পেশালি পিকে দে সরকারের একটা বই আছে, সেটা আমি কিছু ফলো করেছিলাম স্পেশালি ফর আর্টিকেলস। এবং আমার মনে হয় যে ডব্লিউবিসিএস এ যে কম্পালসারি ল্যাঙ্গুয়েজের যেটা পেপার, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, সেই দুটোতে অ্যাকচুয়ালি দ্য মেন থিং ইজ অ্যাবাউট রাইটিং এবিলিটি। 5টা করে কোশ্চেন আপনাকে লিখতে হয় এবং প্রত্যেকটাতে আপনার রাইটিং এবিলিটি কাজে আসবে। এবং আজকাল আমি দেখেছি, এবছর যেমন একটা কোশ্চেন এসেছিল 2018 মেন্সে ইংলিশ পেপারে, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু রাইট এ রিপোর্ট অন দ্য নিড টু শিফট দ্য জু আউটসাইড দ্য মেন সিটি। দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন, ইউ হ্যাভ টু রাইট অ্যান রিপোর্ট। তো সেই ক্ষেত্রে আপনার মানে সেটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। মানে এখন যে কোশ্চেনগুলো আসছে, সেটা আপনার যদি ক্রিয়েটিভ রাইটিংয়ের খুব ভালো দক্ষতা থাকে, বা আপনি যদি রাইটিং প্র্যাকটিস করেন ভালোভাবে, তবেই আসবে। এবং এই রাইটিং প্র্যাকটিসের ব্যাপারটা আমি আপনাকে বললাম যে এটা একদিনে হঠাৎ করে আসে না, এটার জন্য আপনাকে লং টার্ম প্রিপারেশন করতে হবে। আমি স্টুডেন্টদের অ্যাডভাইস করবো যে আপনি নিউজ পেপার, কোনো একটা স্ট্যান্ডার্ড নিউজ পেপার, বেঙ্গলি বা ইংলিশ, সেটা আপনি ফলো করুন। প্রতিদিন সকালবেলায় কিছুটা সময়, যতটা আপনি পারছেন, সেটা নিউজ পেপার পড়ার ক্ষেত্রে দিন। এবং সেই দিন রাতে শোয়ার আগে আপনি যে কোনো একটা আর্টিকেল যেটা আপনার দিনের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে, সেইটা আপনি একবার বাংলায় লিখুন, নিজের ভাষায়, নিউজ পেপার থেকে মার্ক আপ করে নয়, নিজের ভাষায় একবার বাংলায় লিখুন এবং সেটাকে আবার একবার ইংলিশে লেখার চেষ্টা করুন। ইউ ক্যান অলওয়েজ ট্রাই দ্যাট। আমি এটা অনেকবার করেছি আমার মেন্সের প্রিপারেশনের আগে 2-3 মাস, এবং এটা আমাকে হেল্প করেছে। মোহিত, আমরা যখন ডাক্তারদের কথা ভাবি, মানে বিশেষ করে আমি পার্সোনালি, আমার যেটার কারণে ডাক্তারদেরকে ভালো লাগে, মানে ওয়ান অফ দ্য মেনি রিজনস হচ্ছে ডাক্তাররা এক্সট্রিমলি প্রফেশনাল, মানে দে ডেভেলপ আ প্রফেশনাল স্কিল। এটা খুব ইম্পর্টেন্ট সোসাইটির জন্য। কারণ প্রফেশনাল বলতে আমি মিন করতে চাইছি যে দে হ্যাভ কন্ট্রোল ওভার দেয়ার ইমোশনস, দে আর ওয়েল অ্যাওয়্যার অফ দেয়ার ডিউটিস অ্যান্ড দেয়ার রেসপন্সিবিলিটিস। তো এইটা তো আপনাকে সিভিল সার্ভিসে খুব হেল্প করবেই, এবং একটা অ্যাডমিনিস্ট্রেশন সামলানোর ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমার এখানেতে যেটা জানার ভিউয়ার্সদের জন্য,
যে এই প্রফেশনালিজমটা কীরকমভাবে একটা স্টুডেন্ট ডেভেলপ করতে পারে, কীরকমভাবে ইমোশনাল কন্ট্রোল তৈরি করতে পারে, মাইন্ডটা কীরকমভাবে তারা ম্যানেজ করতে পারে, মানে কন্ট্রোল ওভার দেয়ার মাইন্ড, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে সেলফ ডিসিপ্লিন কীরকমভাবে ডেভেলপ করতে পারে। আপনার যদি সাজেশন থাকে কিছু। আপনি যে ব্যাপারগুলো বললেন সেগুলো একজন সিভিল সার্ভিস অ্যাসপিরেন্টের জন্য প্রচণ্ড জরুরি আমি মনে করি। যে একটা ওয়ান ট্র্যাক মাইন্ড, ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে একটু দূরে থাকা, নিজে খুব ডিসিপ্লিন একটা লাইফ লিড করা, বোথ ইন টার্মস অফ ইউর স্টাডিজ অ্যান্ড ইউর হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ শরীর খারাপ হয়ে গেলে তখন পড়াশোনা করতে গেল কোনো কাজ করতেই কারোর কিছুই ভালো লাগে না। তো এই দুটো ব্যাপার, এবং সঙ্গে সঙ্গে একটা পিপল টু পিপল কানেক্ট, সেটা যেভাবেই হোক, সেটা একটা নর্মাল কনভারসেশনে হতে পারে, সেটা গ্রুপ স্টাডিজেও হতে পারে। এই ব্যাপারগুলো একজন সিভিল সার্ভেন্ট অ্যাসপিরেন্টের মধ্যে থাকলে সেটা তাকে খুব তাড়াতাড়ি সাকসেসফুল করে তুলবে বলে আমার মনে হয়। এবার এগুলোর ডেভেলপমেন্টের ব্যাপারে আমি আসছি। থার্ড, আমি যেটা পয়েন্ট বললাম যে পিপল টু পিপল কানেক্ট, সেটা তো আপনি নিজের ফ্রেন্ড সার্কেলে, ইভেন কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, বাট সেটা সিরিয়াস হওয়া উচিত। কারণ ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি জেনারেলি রিকমেন্ড করি না, বিকজ মোস্ট অফ দ্য ক্ষেত্রে সেগুলো মানে ঠিকঠাকভাবে কাজ করে না, যেটা মেন পারপাস সেটাই ডিলেট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে ছোট্ট গ্রুপ থাকুক, 3-4 জনের এরকমই। তো তাহলে সেক্ষেত্রে নিজেদের মধ্যে ডিসকাশন বা কোনো উইকেন্ড মিট করে যে কোনো একটা ম্যাটার নিয়ে ডিসকাশন, সেগুলো তোমার রাইটিং এবিলিটিও বাড়াবে। তোমার যখন পার্সোনালিটি টেস্ট হবে তখনও সেই ব্যাপারগুলো অনেক কাজে আসবে। যদি আপনাকে কোনো একটা পার্টিকুলার বিষয়ে, কোনো একটা কারেন্ট ম্যাটার সম্বন্ধে কিছু বলতে বলা হয়, হোয়াট ইজ ইউর ভিউ অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, হোয়াট উইল ইউ অ্যাডভাইস দ্যাট ইউ ক্যান ডু অ্যাবাউট ইট। তো এই ব্যাপারগুলোতে হেল্প করবে। সেকেন্ডলি, ডিসিপ্লিনের যে ব্যাপারটা, সেটা অনেক সময় নিজের প্রফেশনাল লাইফ থেকে চলে আসে। আমার ডাক্তারিতে ওভার দ্য পিরিয়ড অফ টাইম অ্যাকচুয়ালি আমি বাড়িতেও ডিসিপ্লিন থাকতে হয়েছে। আমি বললাম যে আমার বাবা পড়াশোনা নিয়ে এতটাই বেশি ডেডিকেটেড ছিলেন বা সিরিয়াস ছিলেন, ফার্স্ট প্রায়োরিটি যেহেতু ওটাই ছিল প্রথম থেকেই। তো ডিসিপ্লিন একটা লাইফ আমি বাড়িতে প্রথম থেকেই লিড করেছি, এবং সেটা এমবিবিএসে আসার পরেও, নিজের প্রফেশনাল লাইফে আসার পরে, পাস করার পরে সেটা আমি মেনটেন করার চেষ্টা করেছি বাড়ি থেকে দূরে থেকেও, বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি একদিনে কতটা বেশি পড়ছেন, 8 ঘন্টা, 9 ঘন্টা, 12 ঘন্টা, ডাজন্ট ম্যাটার। ইফ ইউ রেড 4 to 6 hours এভরি ডে, দ্যাট ইজ এনাফ। মানে যদি প্রতিদিন আপনি পড়েন এবং সেই 4 থেকে 6 ঘন্টা আপনি যদি খুব ভালোভাবে ইউটিলাইজ করেন, মানে নিজের যখন বেস্ট গ্রাসপিংয়ের টাইম, সবার ক্ষেত্রে সেই টাইমটা আলাদা, সেই টাইমটা যদি আপনি ইউটিলাইজ করেন ওই 4-6 ঘন্টা, তাহলে সেটা আপনাকে অনেক বেশি ফিডব্যাক দেবে। আমি সেই ক্ষেত্রে ডিসিপ্লিনের কথা বলছি। আমি এরকম একদম বলছি না যে আপনি সোশ্যাল লাইফ থেকে একদম দূরে সরে যাবেন বা এন্টারটেনমেন্ট, মুভি, মিউজিক, হোয়াট এভার, কিন্তু সেগুলো আপনি খুব পারপাসলি ইউজ করুন। যখন ধরুন কোনো একটা ইমোশনাল কারণে, কোনো ফ্যামিলি ম্যাটার, কোনো এতে আপনি ডিপ্রেসড বা পড়তে ইচ্ছে করছে না কোনো একটা পার্টিকুলার ডেতে, তখন ইউ ক্যান ওয়াচ এডুকেশনাল ভিডিওস, ইউ ক্যান ওয়াচ মোটিভেশনাল ভিডিওস। এইভাবে ইউজ করুন এই প্ল্যাটফর্মগুলোকে। কারণ এখন অনলাইনের মাধ্যমে অ্যাকচুয়ালি সব কিছুই খুব অ্যাক্সেসেবল। তো আপনি এই যে সময়গুলো, নিজের যে স্পেয়ার সময়, সেগুলোও যদি সিভিল সার্ভিসের মতো ভেবে সেটাকে ইউটিলাইজ করেন, তাহলেও সেটা আপনাকে খুব ভালোভাবে হেল্প করবে। আর যেটা প্রফেশনালিজমের ব্যাপার ছিল, সেটা ওভার দ্য টাইম আপনি যদি নিজে অ্যাজ এ সিভিল সার্ভেন্ট নিজেকে ভাবেন যে অ্যাজ এ সিভিল সার্ভেন্ট আমি কীভাবে কাজ করতে চাই, আমার ডেলি রুটিন কী হবে, কী রকম লাইফ আমি লিড করতে চলেছি, সেটা প্রথম থেকে ভেবে প্রিপারেশনের সময় থেকে আপনি যদি শুরু করেন, তাহলে একটা প্রফেশনালিজমের ব্যাপারে চলে আসবে। আমি যেহেতু অলরেডি একটা প্রফেশনাল কোর্সে ছিলাম এবং তারপরে এতদিন ধরে সেখানে পারসিউ করেছি, তো সেহেতু ওভার দ্য টাইম এই ব্যাপারটা হয়তো আমার মধ্যে এসেছে, বা সেটা যে কোনো অ্যাসপিরেন্টের মধ্যেও আসবে। আপনি প্রিপারেশন নিচ্ছিলেন, তখন আপনি চাকরি করছিলেন, এখানে টাইম ম্যানেজমেন্ট একটা ফ্যাক্টর, একই সাথে সারাদিনের স্ট্রেস, প্রেশার, এটাকে কাটিয়ে উঠে পড়াশোনা করা এটা কঠিন। যে স্টুডেন্টরা আজকে অ্যাসপায়ার করছে এবং একটা প্রফেশনে আছে, আপনার সাজেশন তাদের প্রতি কীরকমভাবে তারা প্রিপারেশন নেবে? আমার মনে হয় যে যেটুকু সময় আপনি পাচ্ছেন সেটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করুন, স্মার্ট স্টাডি করুন। মানে সিভিল সার্ভিসের প্রিপারেশনের জন্য শুধু দুটো জিনিস দরকার। আমি মনে করি যে পিএসসি only demands 2 things. One is hard work and second is consistency. If you are doing hard work consistently, you will be successful.
প্রথম অ্যাটেম্পটে না হলেও সেকেন্ড অ্যাটেম্পটে নিশ্চয়ই হবেন আপনি সাকসেসফুল, কিন্তু সেটা চালিয়ে যেতে হবে আপনাকে, আপনার হার্ডওয়ার্ক এবং কনসিস্টেন্সি আপনাকে চালিয়ে যেতে হবে। কারণ সিভিল সার্ভিসের যে প্রিপারেশনটা সেটা অনেকটা লম্বা, মানে একটা পার্টিকুলার ইয়ারের প্রিপারেশন করার জন্যে প্রিলিমস থেকে শুরু করে তারপরে ইন্টারভিউ অবধি বা তারপরে রেজাল্ট বের হওয়া পর্যন্ত প্রায় 2-2.5 বছরের একটা পিরিয়ড। তো তার মাঝখানে আপস অ্যান্ড ডাউনস সবার লাইফে আসতে পারে, বাট সেইগুলোকে দূরে সরিয়ে রেখে নিজের ট্র্যাকটাকে, মানে নিজের যে আলটিমেট গোল সেটাকে লক্ষ্য রেখে আপনি এগিয়ে চলুন। এবং আমি বলবো যে নিজের ড্রিম ফুলফিল করার জন্য আপনি লাইফে রিস্ক নিন। রিস্ক নিতে নিতেই অ্যাকচুয়ালি আপনি আগে মানে নিজেকে এগিয়ে রাখতে পারবেন। মানে রিস্ক নিতে বলতে যেমন অনেকে এটা ভাবে যে আমি কাজ করছি, এত সময় আমি কাজ করছি, এরপরে সঙ্গে সঙ্গে প্রিপারেশন করতে আমি হয়তো পারবো না, মেবি আমার ক্যারিয়ারটাও এতে জিওপার্ডাইজ হবে। বাট এরকম কোনো ব্যাপার নেই। আপনি আজকাল চাকরি করতে করতে অনেক অ্যাসপিরেন্ট পরীক্ষা দেয় এবং প্রতি বছরই অনেকে সফল হচ্ছে। তো তারা যখন সফল হচ্ছে তখন ইউ ক্যান অলসো ডু ইট। তারা সফল হচ্ছে কারণ তাদের মধ্যে ওই ড্রিমটা কাজ করছে প্রথম থেকে, যে না এনি হাউ আমাকে এটা করতে হবে। এবং আজকাল আপনি দেখুন অনেক ভালো ভালো প্রফেশনাল কোর্স থেকে, বাইরে থেকে অনেক ভালো ভালো এমএসসি করে, পিএইচডি করে লোকেরাও আজকাল সিভিল সার্ভিসে অ্যাপিয়ার হচ্ছে, টু মানে মানুষের মাঝে থাকার জন্য, তাদের জন্য কিছু করতে পারার জন্য, বা নিজের কোনো একটা ভালো অথরিটিক্যাল পোস্টের জন্য, বা হোয়াট এভার বি দ্য রিজন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আজকাল কম্পিটিশন আরও অনেক বেড়ে গেছে, সেই জন্য ইউ হ্যাভ টু বি মোর ফোকাসড, বিকজ অনেক ফিল্ড থেকে লোকেরা আসছে। আগে শুধু জেনারেলিস্ট যারা আর্টসের ছিল বা মেনলি ইঞ্জিনিয়ারিং লোক তারা এই পরীক্ষা দিচ্ছিল, বাট এখন সবাই দিচ্ছে। এবং আমার মনে হয় যে বোর্ড পিএসসিও এটা চাই যে সব ফিল্ড থেকে লোক আসুক, তাহলে মানে যে ওয়ার্কফোর্সটা সেটা অনেক বেশি এক্সপিরিয়েন্স হবে, অনেক বেশি নলেজেবল হবে। তো সেই ওয়ার্কফোর্সের মধ্যে যখন ভিউজ আদান প্রদান হবে তখন সবাই একে অপরকে নিজেকে আরো উন্নত করে তুলবে, এবং সেটা পাবলিক সার্ভিসের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। কিছু স্টুডেন্ট আছে যারা পড়াশোনায় হয়তো ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে, কিন্তু বেশ কিছু জায়গাতে একটু পিছিয়ে পড়ছে বলে মনে করছে তারা নিজেরা। যেমন প্রেজেন্টেশনের ক্ষেত্রে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যখন তারা কথা বলছে, ভাবছে যে যদি ইন্টারভিউতে আমাকে ইংলিশে কোয়েশ্চেন করা হয় কীরকমভাবে রেডি হবো। তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আপনি কি সাজেশন দেবেন প্রেজেন্টেশন এবং ইংলিশকে ডেভেলপ করার জন্য? আমি ইন্টারভিউর ব্যাপারটাতে প্রথমে আসি। ইন্টারভিউয়ে সত্যি আমি এটা বলতে চাই যে ল্যাঙ্গুয়েজটা কোনো ম্যাটার নয় ইন্টারভিউতে। আপনি যদি ইংলিশে স্বাচ্ছন্দ্য থাকেন, আপনি পুরো ইংরেজিতে জবাব দিন। আমার ইন্টারভিউটা মোস্টলি ইংলিশে হয়েছে, কিছুটা প্রথম দিকে বাংলাও ছিল, আবার শেষের দিকেও কিছুটা বাংলা ছিল, মাঝে যে পোর্শন সেটা মোস্টলি ইংলিশে হয়েছে। বাট অনেক স্টুডেন্টের ক্ষেত্রে পুরোটা বাংলাই হয়েছে, তারাও সিলেক্ট হয়েছে। অনেকের ক্ষেত্রে ইংলিশ বলতে বলতে হোঁচট খেয়েছে, আমি নিজের বন্ধুদের কাছ থেকে এরকম ফিডব্যাক পেয়েছি, এবং তারপরে তারা বাংলায় কন্টিনিউ করেছে এবং তারাও সিলেক্টেড হয়েছে। তো আমি সেটাই বলছি যে ইংলিশ খুব ভালোভাবে না বলতে পারাটা সেটা কিন্তু সিলেকশনের ক্ষেত্রে কোনো বাধা নয়, বাট স্টিল ইউ শুড বি প্রিপেয়ার ফর ইট। আপনাকে প্রিপেয়ার করা উচিত স্পোকেন ইংলিশের জন্য। স্পোকেন ইংলিশের জন্য প্রিপারেশনের জন্য সবচেয়ে ভালো যেটা আমি বলবো সেটা হচ্ছে যে গ্রুপে নিজেদের মধ্যে ইংলিশে কথা বলা বা কোনো একটা পার্টিকুলার ম্যাটার নিয়ে ডিসকাস করা, সেগুলো আপনাকে খুব হেল্প করেছে। আমি এটা দিল্লিতে থাকতে প্রিপারেশনের সময় খুব করেছি, এবং আমাকে খুব হেল্প করেছে। আমার যে স্টাডি গ্রুপ ছিল উইকেন্ডে বা যখন আমাদের স্পেয়ার টাইম থাকতো, তখন আমরা নিজেদের মধ্যে কথাবার্তাগুলো মোস্টলি ইংলিশে বলতাম, এবং চেষ্টা করতাম যে টপিকগুলো যেন সিলেবাসের মধ্যেই থাকে। তো এইটা একটা ব্যাপার, এইভাবে আপনি ডেভেলপ করতে পারেন, যে আপনার পার্সোনালিটিও ডেভেলপ হবে, স্পোকেন ইংলিশও ডেভেলপ হবে। আর রাইটিংয়ের যে ব্যাপারটা ইংলিশের ক্ষেত্রে, সেটা কিন্তু আপনাকে আমি যেটা বললাম বারবার, যে সেটা একটা পিরিয়ডের ওপর ডেভেলপ করে, সেটা রাতারাতি হয় না। সেটা আপনি লিখতে থাকুন, প্রথম দিকে ভুল হবে, কোনো ব্যাপার নয়, আপনি নিজের সঙ্গে সৎ থাকুন, সেই ভুলগুলোকে শুধরাবার চেষ্টা করুন, আস্তে আস্তে নিজে থেকেই আপনার যে ইংলিশের রাইটিং এবিলিটি সেটা ডেভেলপ করবে। আজকে আমরা আলোচনার প্রায় শেষের দিকে আসি। আমি চাইছিলাম স্পেসিফিক্যালি ডক্টর মোহিত মোল্লার ইন্টারভিউ তোমরা প্রত্যেকে দেখো। তার ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে একজন এডুকেটেড মানুষের কীরকম ব্যক্তিত্ব হওয়া উচিত সেটার এক্সাম্পল। এবং এর বাইরে রিসেন্টলি সিলেক্টেড হয়েছেন প্রথম অ্যাটেম্প্ট এবং ডিএসপিতে নমিনেটেড হয়েছেন, এবং তিনি নিজে একজন প্রচণ্ড ব্রাইট স্টুডেন্ট হওয়ার পরেও কিন্তু এই সিভিল সার্ভিসের যে প্রিপারেশন এটাকে খুব ক্যাজুয়ালি নেননি। তিনি এটাকে যথেষ্ট সিরিয়াসনেস নিয়েই অ্যাপ্রোচ করেছেন এবং তিনি সাকসেসফুল হয়েছেন।
আরো বেশ কিছু ফিচার আছে, যেমন তিনি চাকরি করতে করতে কিন্তু সাকসেসফুল হয়েছেন। তো দিস আর দ্য রিজনস, এবং এটাই ওনাকে ইন্টারেস্টিং একজন পার্সোনালিটি হিসাবে আমার কাছে অ্যাপিয়ার করেছিল। তো আমি চাইবো মোহিত, আপনি ভিউয়ার্সদেরকে ডিরেক্টলি কিছু বলুন, কারণ আপনি তাদের কাছে ইন্সপিরেশন, এবং আমি এটা বুঝতে পারছি পরিষ্কার আজকে এতক্ষণ ইন্টারাক্ট করছি যে মানে একজন এডুকেটেড মানুষের যতটা হাম্বল হওয়া উচিত, হি ইজ মোর দ্যান দ্যাট। একই সাথে প্রচন্ড রকমের বেনিভোলেন্ট, হেল্প করতে প্রচন্ড ইন্টারেস্টেড, এবং আমি চাইবো যে তোমাদের একটা প্যারামিটার হিসাবে আজকের ইন্টারভিউটাকে নেওয়া উচিত, যাতে করে তোমরা বুঝতে পারো যে কোন লেভেলে কম্পিটিশনটা হয় এবং তোমাদেরকে কোন লেভেলটা পর্যন্ত নিজেদেরকে ডেভেলপ করতে হবে। তো মোহিত প্লিজ, আমি চাইবো আপনি বলুন কিছু। হ্যাঁ, আমি যেটা বলতে চাই, সব যে সিভিল সার্ভেন্ট অ্যাসপিরেন্ট যারা আছেন, যারা WBCS এর প্রস্তুতি নিচ্ছেন এবং খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যেই জানুয়ারি মাসে আমি যতটা শুনেছি যে এবছর 2019-এর প্রিলিমস হবে, তো এখন বলতে গেলে 80 ডেজ মতো বাকি আছে, 80টা দিন আছে। তো এই 80টা দিন খুব ভালোভাবে আপনারা সবাই কাজে লাগান। যাদের ফাউন্ডেশন পড়া হয়ে গেছে তারা বারবার সেগুলোকে রিভাইজ করুন, খুব বেশি করে MCQ প্র্যাকটিস করুন, কারণ আমি বলবো প্রিপারেশনের ক্ষেত্রে 50% MCQ অ্যান্ড 50% স্টাডিজ, দুটোই কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। তাই দুটোর উপরেই সমান জোর দিন এবং বারবার MCQ প্র্যাকটিস করুন, সেই MCQগুলোকেও রিভাইজ করুন। এবং রিভিশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট সিভিল সার্ভিসের ক্ষেত্রে। আপনি যত বেশি রিভাইজ করবেন, আমি বলবো যে ম্যাটেরিয়ালটাকে যতটা সম্ভব আপনি কনসাইজ করুন, কনক্রিট করুন এবং সেটাকে বারবার রিভিশন করুন। ইউ ক্যান অলওয়েজ মেক নোটস। আপনার যদি নোটস বানিয়ে পরে পড়তে, রিভিশন করতে সুবিধা হয়, আপনি নিশ্চয়ই নোটস বানান। পড়ার স্ট্র্যাটেজি সবার ডিফারেন্ট হতেই পারে, কিন্তু লক্ষ্য সবার একটাই, সেটা হচ্ছে সিভিল সার্ভিসে একদিন সফল হওয়া। এবং আমি আগেও বলেছি, এখনও বলছি, সিভিল সার্ভিসে সফল হওয়ার জন্য আপনার দরকার হচ্ছে শুধু একটা সিট। তাই এখন যদি কিছু মনে হয় যে এরা এরকম বলছে, এর মত এরকম, সাকসেস হয়তো এত কম দিনে আসতে পারে না, বা আরও অনেক মানে যা অনেকদিন ধরে যারা প্রিপারেশন করছে অনেকের অনেক ভিউ থাকে, ইভেন যারা প্রিপারেশন করছেন না তাদেরও অনেক ভিউ থাকে। সেই সব ভিউতে খুব বেশি কান না দিয়ে নিজের লক্ষ্যের দিকে আপনি এগিয়ে যান, বাকি সব কিছুকে পেছনে ফেলে, এবং আপনি নিশ্চয়ই একদিন সাকসেসফুল হবেন। আমি যেটা আগেও বলেছি, আবার বলছি, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক অ্যান্ড কনসিস্টেন্সি। এটার কিন্তু কোনো বিকল্প নেই। হার্ডওয়ার্ক এবং কনসিস্টেন্সিটাকে প্রিলিমস অবধি, প্রিলিমসের পর মেন্স অবধি এবং তারপরে ইন্টারভিউ অবধি আপনি চালিয়ে যান, আপনি নিশ্চয়ই এবছর সাকসেসফুল হবেন। মোহিত, অনেকক্ষণ ভালো সময় কাটালাম এবং অনেক কিছু জানতে পারলাম। আশা করি ভিউয়াররা প্রত্যেকে উপকৃত হবে। ফিউচারে যারা অ্যাপিয়ার করবে তারা আপনার কাছ থেকে অনেক সাজেশন নেবে এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করবে। উই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম, এবং আমরা সত্যি আন্তরিকভাবে, সত্যি খুবই আনন্দিত। একই সাথে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার রিসেন্ট সাকসেসের জন্য, এবং আশা করছি যে আপনি এরকমভাবে আইডিয়াল একজন সিভিল সার্ভেন্ট হিসেবে থেকে যাবেন এবং প্রত্যেকের জন্য ইন্সপিরেশনাল ফিগার হিসেবে থেকে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। থ্যাংক ইউ।